হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় শ্বসনতন্ত্র। অলরেডি আমরা একটা পার্ট পড়ে ফেলেছি, পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2, ক্লাস নাম্বার 15। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখো, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। প্লেলিস্ট পুরো বানানো আছে, পরপর সমস্ত ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, কোথাও বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। আর আমি আবারও বলছি, এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাই চুপচাপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই চ্যাপ্টারে এর বাইরে আর কোনো প্রশ্ন যাবে না, আমি যা করাবো এখানে, ঠিক আছে? দেখো, রেসপিরেটরি সিস্টেমে আমি নেক্সট স্লাইডে যাই। দেখো, রেসপিরেটরি সিস্টেমে আমি তোমাদের প্রথম দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে রেসপিরেশন জিনিসটা কী, মানে শ্বসন জিনিসটা কী, এ ব্যাপারে ডিটেলসে বলেছিলাম। আমি একটাই কথা তোমাদের বারবার বলছি যে আমাদের আলটিমেট কী প্রয়োজন, না শক্তির প্রয়োজন। আর এই শক্তি তৈরি হয় কোথায়, না কোষে। আমাদের অসংখ্য কোষ দিয়ে আমাদের পুরো শরীর তৈরি, এবং এই যে রেসপিরেশন, এই যে শ্বসন, এই শ্বসনের মাধ্যমেই কিন্তু আমাদের একটা কোষের মধ্যে যখন এই শ্বসন প্রক্রিয়াটা ঘটে তার ফলে কিন্তু শক্তি উৎপন্ন হয় এবং আমরা এনার্জি পাই, ঠিক আছে? কিন্তু এই শ্বসন সম্বন্ধে আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যদি এই কোষের মধ্যে যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ যখন ভাঙে তখন এই শক্তির উৎপন্ন হয়, ঠিক আছে? কিন্তু হচ্ছে তো আমাদের সেলে, ঠিক আছে? আমরা আগের দিন শ্বসন সম্বন্ধে পড়লাম, অবাত শোষণ, সবাত শোষণ, সন্ধান প্রক্রিয়া, এভরিথিং আমরা জানলাম। আলটিমেট একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের কোষে শ্বসন হচ্ছে, আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু এই শ্বসনটা করানোর জন্য, এই রেসপিরেশনটা করানোর জন্য অনেকগুলো অর্গান কিন্তু এখানে তোমাকে সাহায্য করছে। এই যে অর্গানগুলো মিলে যে সিস্টেমটা তৈরি করছে এই রেসপিরেশনের জন্য, যে সমস্ত অর্গানগুলো তোমাকে সাহায্য করছে সেইটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এই অর্গানগুলো মিলে যে সিস্টেমটা বানাচ্ছে সেটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন অর্গানগুলো আমাকে এখানে সাহায্য করছে সেটা আমরা এটাতে জানবো। আমি বলেছিলাম প্রথমে যে শ্বসন, রেসপিরেটরি সিস্টেমকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। আগের দিন আমরা শ্বসন জেনেছি, আজকে আমরা জানবো যে শ্বসনের যে সমস্ত অঙ্গগুলো সাহায্য করছে সেই অঙ্গগুলো সম্বন্ধে ডিটেলসে জানবো। একদম ছবির মাধ্যমে দেখবো, এনসিইআরটি ডিটেলস পড়বো, তো নো টেনশন। চলো শুরু করা যাক। ক্লাস শুরুর আগে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য স্পেশাল সায়েন্সের ব্যাচ স্টার্ট হয়েছে। ব্যাচের নাম রাখা হয়েছে সিলেকশন ব্যাচ। অনলি 399 প্রাইস আছে। এর মধ্যে তোমাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হবে। স্যার কী কী দিয়ে দেওয়া হবে আমি এই নিয়ে ডিটেলসে ভিডিও অলরেডি বানিয়েছি, একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট কমপ্লিট এনসিইআরটি বেস চ্যাপ্টার ওয়াইজ থিওরি যেভাবে পড়াচ্ছি সেইভাবেই পড়ানো হবে, ঠিক আছে? কীরকম পড়াচ্ছি না পড়াচ্ছি তোমাদের সামনে আছে, এই বিষয়ে আমি কথা বলছি না। পুরো এনসিইআরটি বেস করে চ্যাপ্টার ডিটেলসে থিওরি ক্লাস পড়ানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান করা হবে। এবং তোমাদের যে আরআরবি গ্রুপ ডির 101টা শিফট হয়েছিল সম্পূর্ণ বাংলা ভাষায় পুরো বইটা সলিউশন করানো হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে এবং তার পুরো অ্যানালাইসিস করা হবে, ঠিক আছে? আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে এই সমস্ত কিছু, এবং প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফ দেওয়া হবে। এই সমস্ত কিছু নিয়ে 399 প্রাইস আছে, ঠিক আছে? এর সাথে আরেকটা ব্যাচ আছে, যদি কেউ সায়েন্সের সাথে সাথে পুরো কমপ্লিট ব্যাচ চাও, কমপ্লিট ব্যাচের প্রাইস আছে 699। এখানে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস পুরোপুরি প্রোভাইড করা হবে ভিওডি ব্যাচের মাধ্যমে। এবং সায়েন্সটা তো তোমরা জানো, এখানে সায়েন্স আর ম্যাথের পার্টটা আমি নিজে পড়াচ্ছি। রিজনিংয়ের জন্য স্পেশাল টিচার আছে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য স্পেশাল টিচার আছে। যদি চাও এই ব্যাচটা নিতে পারো, ঠিক আছে? আর নেওয়ার জন্য আমাদের, আর এই যে বইটা আমরা যেটা বার করেছিলাম, এই বইটা যদি কেউ না নিয়ে থাকো, আমি এই ব্যাপারে ডিটেলসে লাস্টে আলোচনা করবো। আমি প্রথমে ক্লাসটা নিয়ে নিই, তারপর ডিটেলস আলোচনা করবো। এই বইটার প্রাইস আছে 472 টাকা। যদি কেউ না নিয়ে থাকো নিতে পারো, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই বইটার পুরো সলিউশন আমাদের এই যে ব্যাচটা সিলেকশন ব্যাচ লঞ্চ করেছি এখানে পুরোপুরি করানো হবে, আমিই করাবো তোমাদের, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজের চ্যাপ্টার ওয়াইজ আছে, অলরেডি এই ব্যাচের মধ্যেই প্রোভাইড করা থাকবে, অন্য আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই। নেওয়ার জন্য এক্সাম গ্র্যাভিটি ইনস্টল করে সেখান থেকে নিতে পারো পেড কোর্সে গিয়ে। আদারওয়াইজ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জাস্ট বলবে, কিউআর কোড পাঠাবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্সে অ্যাড করে দেবো, ঠিক আছে? যাই হোক, এই ব্যাপারে আমি ডিটেলসে পরে কথা বলবো। চলো আজকের ক্লাস নিয়ে শুরু করা যাক। প্রথমত তোমরা এই ছবিটাকে লক্ষ্য করো, দেখো এক একটা পার্টকে বুঝবে। সর্বপ্রথম তোমরা একটা সিম্পল কথা বলো যে আমরা যখন কোনো বায়ু নিই, শ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাস যেটা বলছি, আমি পরে আসছি, নিঃশ্বাস প্রশ্বাস যদি বুঝে না থাকো বোঝার দরকার নেই। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি বা প্রশ্বাস নিচ্ছি, যেটা নিচ্ছি কেন, বায়ু যখন নিচ্ছি কিসের মাধ্যমে নিই? স্যার আমরা নাসারন্ধ্রের মাধ্যমে নিই, নাকের মাধ্যমে নিই। নাকের মধ্যে মাধ্যমে বলতে নাসারন্ধ্রের মাধ্যমে নিই। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে নস্ট্রিলের মাধ্যমে নিই, ঠিক আছে? বা নাসাল ক্যাভিটি বলতে পারো, নাসাল ক্যাভিটির মাধ্যমে নিই, যেটাকে বলা হয় কি বললাম, সমস্ত লেখা আছে, বাংলা ইংরাজি সব লেখা আছে, নো টেনশন। নাসাল ক্যাভিটির মাধ্যমে, বা আমরা বলতে পারি নাসারন্ধ্রের মাধ্যমে নিই। এখান থেকে কি প্রবেশ করলো? বায়ু প্রবেশ করলো। বায়ু প্রবেশ করার পর এইখান থেকে এখান থেকে এইভাবে কিন্তু বায়ুটা যায়। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু অন্য কালার দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করি।
এখান থেকে যখন বায়ুটা প্রবেশ করছে, বায়ুটা প্রবেশ করার পর দেখো এই একটা জায়গাতে আসছে, এই জায়গাটার নাম হচ্ছে কি, এই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস স্যার, ফ্যারিংসের বাংলা কি? ফ্যারিংসের বাংলা হচ্ছে গলবিল। এই গলবিল এই জায়গাটা কি না, দেখো এখানে বায়ু আসছে, এই জায়গাটা এমন একটা জায়গা না, একটা কমন প্যাসেজ। কিসের কমন প্যাসেজ? আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম সেখানে বলেছিলাম যে যখন আমরা খাবার গ্রহণ করছি, খাবার গ্রহণ করার পর খাবারও আসে এখানে, এবং আমরা যখন শ্বাস নিই সেই বায়ুটাও আসে এখানে। এই জায়গাটা হচ্ছে একটা কমন প্যাসেজ, যেখানে যেটা আমি তোমাদের তখনই বলেছিলাম যে আমাদের দুটো দুটো আলাদা আলাদা জায়গা থাকে। একটা থেকে আমাদের কি হয় না, খাবার যায়, সেটাকে কি বলেছিলাম, গ্রাস নালী। আমরা যখন খাবারটা গলাধ্যকরণ করি, যখন আমরা খাবারটা গিলে ফেলি, তখন একটা নালীর মাধ্যমে আমাদের খাবারটা যায়, কোথায় যায় না, পাকস্থলীতে। কিসের মাধ্যমে যায় না, গলবিলের মাধ্যমে, ইসোফেগাসের মাধ্যমে যায়। এবং আমরা যখন শ্বাস নিই, ওই শ্বাসের যে মানে বায়ুটা, বাতাসটা, ওটাও কিন্তু একটা নালীর মাধ্যমে এসে পড়ে আমাদের লাংসে যায়। এই যে লাংসে যে যাচ্ছে, এই যে বাতাসটা এই যে এখানে প্রবেশ করছে, এই যে নালীটায় প্রবেশ করছে, তার আগে যেখানে আমাদের খাবার এবং বাতাস যে কমন প্যাসেজে আসছে, এই কমন প্যাসেজটার নাম হচ্ছে ফ্যারিংস। এর সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। আগে তোমাদের আমি দেখাচ্ছি যে আমাদের শ্বসনে যে যে পার্টগুলো, যে যে অর্গানগুলো, যে যে জায়গাগুলো আমাদেরকে হেল্প করছে, সেই জায়গাগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের আমি বলেছিলাম যে আমাদের কোনটা ফার্স্টে থাকে, আমাদের শ্বাসনালীটা ফার্স্টে থাকে। আচ্ছা, যখন ট্রাকিয়া পড়াবো তখন এই জায়গাটা বলবো যে আমি তোমাদের, আচ্ছা এখানেই বলে দিচ্ছি আমি। একটাতেও আমাদের কি যায় না, ফুড যায়, যেটাতে আমরা ইসোফেগাস বলি। আর একটার মাধ্যমে বায়ু যায়, যেটাকে আমরা ট্রাকিয়া বলি। কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। তো কোনটা প্রথমে থাকে, আমাদের ট্রাকিয়া বা আমাদের শ্বাসনালী প্রথমে থাকে নাকি খাদ্যনালী প্রথমে থাকে? মনে রাখবে আমি তোমাদের ট্রিক্স বলেছিলাম যে আমাদের দুদিন খাবার না হলেও বাঁচবো, কিন্তু যদি কেউ আধ ঘন্টা নিঃশ্বাস না নেয়, আধ ঘন্টা ছেড়ে দাও, 20-15 মিনিটও শ্বাস না নেয় না, সেখানেই মারা যাবে। তো আমাদের কোনটা বেশি প্রয়োজন, খাবার না শ্বাস? তো অবশ্যই আমাদের বায়ু, অক্সিজেন, শ্বাস, এটা আগে ভাইটাল। সেই জন্য মনে রাখবে যে ট্রাকিয়া, যেটার মাধ্যমে আমাদের ফুসফুসের মধ্যে বায়ু যাচ্ছে, সেই ট্রাকিয়া বা শ্বাসনালী, ওটা কিন্তু আমাদের প্রথমে থাকে। তারই পিছনে ঠিক থাকে কি না, ইসোফেগাস, যেটার মাধ্যমে খাবার আমাদের পাকস্থলীতে পৌঁছায়। ঠিক আছে, চলো। এরপর যখনই এই জায়গাটাতে এলো, আসার পর দেখো এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে না, ফুসফুসে প্রবেশ করছে। এই যেটার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে সেটাকে কি বলা হয়? 3 নম্বরে কি চলে আসবে বলো? ট্রাকিয়া। ট্রাকিয়ার বাংলা কি? ট্রাকিয়ার বাংলা হচ্ছে শ্বাসনালী। ঠিক আছে, সিম্পল। এর কাজ হচ্ছে কি না, ফুসফুসে বায়ুটা প্রবেশ করানো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি এই কালারটা মুছলাম, এটা তো আমাদের ট্রাকিয়া বললাম, যেটার মাধ্যমে বায়ু আমাদের প্রবেশ করছে। আমি এক একটা পার্ট পড়াবো, এখানে জাস্ট একটা তোমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছি, ঠিক আছে? এই ট্রাকিয়ার ওপরে দেখো, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, ট্রাকিয়ার ওপরে দেখো একটা পার্ট রয়েছে। এই পার্টটার নাম হচ্ছে কি? এই পার্টটার নাম হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। এটার মাধ্যমে আমাদের ভয়েস সৃষ্টি হয়। কীভাবে সৃষ্টি হয় যখন আমরা ল্যারিংসটা ডিটেলসে পড়বো তখন জানবো। ঠিক আছে, ছেড়ে দাও। এরপর দেখো, যখনই এটার মাধ্যমে আমাদের চলে এলো কোথায়, ফুসফুসে বায়ু চলে এলো। এই ট্রাকিয়ার মাধ্যমে কোথায় আমাদের বায়ু আসছে না স্যার, দুটো ফুসফুসে বায়ু যাচ্ছে। তার মানে আমাদের শ্বসনে এই 4 নাম্বার পার্ট আমি যদি বলি ফুসফুস, এটাও আমাদের সাহায্য করছে, যেটাকে ইংলিশে কি বলে, লাংস বলা হয়। লাংস, এটা আমাদের সাহায্য করছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস রয়েছে, এই কালারটাতে দেখায়, দেখতে পাচ্ছ এখানে একটা এরকম জিনিস রয়েছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম, বাংলায় বলা হয় মধ্যচ্ছদা। কি বলা হয়? এই কালারটা নিচ্ছে না, এখানে কি বলা হয়, মধ্যচ্ছদা, বা ইংলিশে বলা হয় কি, ডায়াফ্রাম। ঠিক আছে, তো আমাদের মেনলি এই 5টা, আমি যদি এখানে ভয়েস বক্সটাকে ধরি তাহলে হয়তো 6টা হবে। আমাদের মেনলি, আমি ভয়েস বক্সটা বাদ দিচ্ছি যেহেতু ওটা ল্যারিংসেরই একটা, ওটা কি বলবো, ট্রাকিয়ারই একটা পার্ট, উপরে জাস্ট পার্ট রয়েছে। তো আমি এই 5টা যে তোমাদের সামনে রয়েছে, এই 5টা পার্ট আমাদেরকে এই রেসপিরেশন, শ্বসনে সাহায্য করছে। এবং এই 5টা পার্ট মিলিয়ে আমাদের রেসপিরেটরি সিস্টেম তৈরি। ক্লিয়ার? বোঝা গেল? তো আমি এখানে কি করব, একটা পার্ট পড়বো। প্রথমে কোন পার্টটা পড়বো বলো? নাসাল ক্যাভিটি, নাসারন্ধ্র। দেখো যেগুলো বললাম সেগুলো লিখিত আকারে তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো যেগুলো বললাম, আচ্ছা আমি না এই পার্টে কিন্তু এই পুরোটা কমপ্লিট করবো, তাই একটু মন দিয়ে কিন্তু শুনবে, ঠিক আছে? পুরোটা কমপ্লিট করবো এবং লাস্টে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাবো তোমাদের। দেখো, মানুষের শ্বসনতন্ত্র মেনলি 6টা কেন এখানে রয়েছে, কারণ স্বরযন্ত্র ল্যারিংসটাকে আমি এখানে অ্যাড করে ফেলেছি। ঠিক আছে, দেখো আমি কী বললাম, নাসারন্ধ্র বা নাসাপথ, যেটাকে নোজ অ্যান্ড নাসাল ক্যাভিটি বলা হয়, গলবিল,
যেটাকে বলা হয় ফ্যারিংস, স্বরযন্ত্র যেটাকে বলা হয় ল্যারিংস, শ্বাসনালী যেটাকে বলা হয় ট্রাকিয়া, ফুসফুস যেটাকে বলা হয় লাংস এবং মধ্যচ্ছদা যেটাকে বলা হয় ডায়াফ্রাম। ঠিক আছে, আর এখানে আমি নেক্সট স্লাইডে ছবিটা রেখেছি, এই ছবিটা একটু বড় করে আমি দেখাচ্ছি, এটা এনসিইআরটি ছবি, খুবই গুরুত্বপূর্ণ ছবি। এক একটা পার্ট এখানে আগে দেখে নাও, তারপর যখন পড়বো তখন এক একটা ছবির মাধ্যমে দেখবো, আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে নাসাপথ আছে, এখানে শ্বাসনালী আছে, এখানে মুখগহ্বর, গলবিল, স্বরযন্ত্র, ল্যারিংস, তরুণাস্থি নির্মিত বলয়, ফুসফুস, পাঁজর, এই সমস্ত কিছু আছে না, এই প্রত্যেকটা পার্ট আমরা পড়বো। তো চলো প্রথমে আমরা নাসাপথ বা নাসাল ক্যাভিটি নিয়ে আলোচনা করি। দেখো নাসাল ক্যাভিটি বা নাসারন্ধ্র নিয়ে বিশেষ কিছু বলার নেই। তোমরা দেখেছো সিম্পল আমরা নাকের মাধ্যমে নাসারন্ধ্রের মাধ্যমে কী করি, শ্বাস গ্রহণ করি। এবং একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের নাকের ভেতরে না খুব ছোটো 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 সূক্ষ্ম সূক্ষ্ম লোম থাকে। অ্যাকচুয়ালি লোমটা থাকে কেন, কারণ আমরা যখন কী করি না, শ্বাস নিই, যখন আমরা শ্বাসটা নিচ্ছি, শ্বাসটা নেওয়ার সময়তে ওই যখন বায়ুটা নিচ্ছি তার মধ্যে তো অনেক কিছু গ্যাসই থাকে না, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, সমস্ত প্রকার গ্যাস থাকে। এবং তার সঙ্গে যেটা থাকে না, ছোটো 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 চোখে দেখা যাবে না এরকম ধূলিকণা থাকে এবং অসংখ্য অনেক কিছু বর্জ্য পদার্থ থাকে। তো এই ছোটো 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 যে লোমগুলো থাকে না নাকের ভেতরে, সেগুলো কী করে, ওটাকে ফিল্টার করে, মানে শুধুমাত্র বাতাসটাকে যেতে দেয় এবং ধূলিকণাগুলো কী হয় এই ছোটো ছোটো হেয়ারের মধ্যে আটকে যায়। ঠিক আছে, এবং আরেকটা কী করে, যে বাতাসটা ঢুকছে, যখন বাতাসটা এর মধ্যে দিয়ে মানে পাস করছে, এর মধ্যে দিয়ে পাস করছে না, তখন একটা ঘর্ষণের সৃষ্টি হয়, একটা ফ্রিকশনের সৃষ্টি হয়। তার ফলে যে বাতাসটা আমরা গ্রহণ করছি সেই বাতাসটা কিছুটা গরম হয়ে যায়, কিছুটা উষ্ণ হয়। তাই দেখো এখানে লেখা আছে, বায়ু নাসারন্ধ্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে, নাসাপথের লোম এবং মিউকাস ধূলিকণা জীবাণু আটকে বাতাসকে পরিষ্কার করে এবং কি করে, উষ্ণ করে। ঠিক আছে, শুধু এইটুকুই নাসারন্ধ্রের কাজ, বিশাল কিছু ভূমিকা নেই এর। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গলবিল। দেখো এই ছবিটা লক্ষ্য করো, গলবিল কোন জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই জায়গাটা হচ্ছে গলবিল। গলবিল এমন একটা জায়গা, আমি বললাম তোমাদের যে আমাদের পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম এবং শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম এর একটা কমন জায়গা, মানে খাবারও এই জায়গাটাতে আসে এবং যে বায়ুটা পাস হয় সেটাও এই জায়গাটাতে আসে। তো এই দুটোর কমন প্যাসেজ হচ্ছে গলবিল বা ফ্যারিংস, ব্যাস এইটুকু শুধু জেনে রাখো, এর থেকে বেশি এখানে জানার কিছু নেই। আমাদের যে গ্রাস নালীটা থাকে, ইসোফেগাসটা থাকে, তার ঠিক উপর দিকে করে অবস্থিত এটা। ঠিক আছে, আচ্ছা এর কাজ কি, এর কাজ ফ্যারিংসের মূলত কাজ হচ্ছে নাক বা মুখ দিয়ে যে আমরা বাতাসটাকে নিচ্ছি, এই বাতাসটাকে কি করে স্বরযন্ত্রে পাঠিয়ে দেয়। মানে ঠিক এই ফ্যারিংসের পরেই কি আছে, ট্রাকিয়া আছে। তো আর এই ট্রাকিয়ার উপরে কি অবস্থিত বলেছিলাম, স্বরযন্ত্র বা ল্যারিংস অবস্থিত। তো কাজ হচ্ছে সিম্পল, ফ্যারিংসের কাজ হচ্ছে সিম্পল, এখানে বাতাসটাকে পৌঁছে দেওয়া, ব্যাস এইটুকু হচ্ছে কাজ। ঠিক আছে, আর ফ্যারিংসে যদি আমি ডাইজেস্টিভ সিস্টেমের দিক থেকে বলি, পরিপাকতন্ত্রের দিক থেকে, তাহলে মুখ থেকে খাবারকে গ্রাস নালীতে মানে খাদ্য নালীতে পৌঁছে দেওয়া হচ্ছে কাজ। ফ্যারিংসের মেনলি দুটো কাজ মনে রাখবে। আগে সামনের দিকে কি থাকে বললাম, সামনের দিকে থাকে ট্রাকিয়া, ঠিক আছে, বা শ্বাসনালী। সেই ওর কাজ হচ্ছে শুধুমাত্র যে বাতাসটাকে যেভাবে হোক স্বরযন্ত্রের মাধ্যমে ট্রাকিয়াতে পৌঁছে দেয়, হয়ে গেল। আর এরই পিছনে থাকে ইসোফেগাস বা খাদ্যনালী, খাবারটাকে ওই ইসোফেগাস বা খাদ্যনালীতে পৌঁছে দেওয়া। ফ্যারিংসের শুধুমাত্র এই দুটো কাজ। দেখো যেটা বললাম এখানে লেখা আছে এটাই পড়বে। গলবিল বা ফ্যারিংস হলো আমাদের পরিপাকতন্ত্র শ্বসনতন্ত্রের সাধারণ পথ। এটি মুখগহ্বর এবং নাসারন্ধ্রের ঠিক পিছনে এবং স্বরযন্ত্র গ্রাসনালী ইসোফেগাসের উপরে অবস্থিত। সহজভাবে বলতে গেলে এটি সেই অংশ যেখান থেকে নাক ও মুখ থেকে আসা বাতাস এবং খাবার আলাদা পথে যাওয়ার মিলিত হয়। নাক বা মুখ দিয়ে নেওয়া বাতাস এটি স্বরযন্ত্রের দিকে পাঠিয়ে দেয়, আর মুখ থেকে খাবারকে গ্রাসনালীতে বা খাদ্যনালীতে পাঠাতে সাহায্য করে। শুধু ফ্যারিংসের এইটুকুই কাজ। আচ্ছা এরপর কে আছে বলো দেখি। স্যার ফ্যারিংসের পর গলবিল, ফ্যারিংসের পর আমাদের খাবার চলে আসছে কোথায়, বাতাস চলে আসছে কোথায়, ট্রাকিয়াতে। তো এরপর আমরা কি পড়বো, ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ট্রাকিয়া। নেক্সট দেখো নেক্সট আমরা পড়বো ট্রাকিয়া। ট্রাকিয়া ছবিটা একবার তোমরা লক্ষ্য করো, একটা জিনিস দেখো, যখন বাতাসটা কি হয় না, আমি তোমাদের বললাম যে ফ্যারিংসের পরে থাকে এই ল্যারিংস নামক পার্টটা, এবং ল্যারিংস থেকে কি হয় ট্রাকিয়াতে বাতাসটা যায়। এবার জিনিস লক্ষ্য করো, যখন আমার বাতাসটা এটার মধ্যে দিয়ে প্রবেশ করছে, যদি কোনো কারণে এই যে ট্রাকিয়াটা আছে না, এই ট্রাকিয়াটা কোনো কারণে চুপসে যায়, কি হবে স্যার, চুপসে গেলে তো কি হবে, বাতাসটা আসবে না। আরে সাপোজ এটা ভাবো না, একটা নল আছে এরকম টিউব, ঠিক আছে, টিউব বা পেনের রিফিল ধরো এখানে একটা বাতাস আছে, এখানে বা কালি আছে ভাবো, আর তুমি ধরো এই জায়গাটাকে সংকুচিত করে দিয়েছো, এই জায়গাটাকে সংকুচিত করে দিয়েছো, তাহলে এটা কি কোনোভাবে এদিকে পাস হবে,
বলো পাস হবে? কোনোদিনই পাস হবে না। তার জন্য কি করতে হবে? এই মুখটাকে খোলা রাখতে হবে। এই মুখটাকে কী করতে হবে? খোলা রাখতে হবে। তো সেই জন্য যাতে এটা হলো শেপে থাকে, মানে কোনোভাবেই এটা সংকুচিত না হয়, সেই জন্য এই ট্রাকিয়াটা না তরুণাস্থির বলয় দিয়ে তৈরি। মোটামুটি সি শেপে থাকে, সি শেপের 16 থেকে 20টা তরুণাস্থি। আচ্ছা, তরুণাস্থি কি আবার জিজ্ঞাসা করো না, আমি কিন্তু পড়িয়েছি ডিটেলসে, অস্থি পড়িয়েছি, তরুণাস্থি পড়িয়েছি, তো সেই ক্লাস দেখতে হবে, কিন্তু আমি এগুলো রিপিট করবো না। কারণ তরুণাস্থি তরুণাস্থির মাধ্যমে এই ট্রাকিয়াটা পুরোটা তৈরি। কেন তরুণাস্থি থাকে? যাতে এটা সবসময় খোলা থাকে, বাতাস সহজেই এর মধ্যে দিয়ে মানে বাহিত হতে পারে, ঠিক আছে, আরামসে যাতে ফুসফুসে যেতে পারে, কোথাও কোনো রকম যাতে সংকোচন না ঘটে, সেই জন্য এটা তরুণাস্থি দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। মনে রাখবে এই যে ট্রাকিয়া, একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসনালীটা, এটা ট্রাকিয়াকে বাংলায় বলা হয় শ্বাসনালী। যেমন ওই শ্বাসটাই তো যাচ্ছে মেনলি না, শ্বাসনালী। এটা সাইজ হয় 12.5 সেন্টিমিটারের মতন, ঠিক আছে। আর আমি যে ডেটাগুলো বলছি, বারবার বলছি এনসিইআরটি ডেটা, তাই এদিক ওদিক কোন দিকে কিছু করতে যাবে না, এই ডেটা বলছি এটাই মনে রাখবে। 12.5 সেন্টিমিটারের মতো সাইজ হয়। এটার মাধ্যমে কিন্তু সমস্ত বাতাস আমাদের কোথায় যায়? ফুসফুসে যায়। ঠিক আছে স্যার। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন আমরা নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে বাতাস নিলাম, বাতাস ফ্যারিংসের মধ্যে দিয়ে ট্রাকিয়াতে চলে এলো। আরে হতেই তো পারে যে বাতাসের মধ্যে কিছু বিজাতীয় অণু আছে, কিছু ধূলিকণা আছে, কিছু ভাইরাস আছে, কিছু মানে এমন কিছু পদার্থ আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সবসময় তো আর নাকের যে ছোটো ছোটো হেয়ার আছে তার মধ্যে আটকায় না, আমরা তো মুখ দিয়েও শ্বাস নিই না, তো সবসময় সব জিনিসটা আটকায় না। তো কি হয়, এই শ্বাসনালীর মাধ্যমে ট্রাকিয়াতে না ছোটো 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 সিলিয়া থাকে। আমি সিলিয়ার সম্বন্ধে আগেও তোমাদের পড়িয়েছিলাম। এই সিলিয়ার কাজ কি? সিলিয়া কিন্তু চলনে সক্ষম, মানে ওরা না সামনের দিকে এরকম মুভ করে, ঠিক আছে। তো কি হয়, যখন এখানে কোনো রকম কোনো বিজাতীয় অণু থাকবে না, বিজাতীয় কোনো জীবাণু থাকবে, এই শ্লেষ্মার মাধ্যমে না এটা আটকে যায় এবং এই সিলিয়াগুলো তখন উপরের দিকে মুভ করে এবং শ্লেষ্মার মাধ্যমে কি হয়, আমরা মুখ দিয়ে বার করে দিই বা নাক দিয়ে বার করে দিই, সেটা আরামসে বলো না, কফের মাধ্যমে আমরা দেখেছেন অনেক সময় বার করি। কী বলো তো, অ্যাকচুয়ালি হচ্ছে সিলিয়া। এই সিলিয়ার মাধ্যমে এই জিনিসগুলোকে আটকে যায় এবং শ্লেষ্মার মাধ্যমে আমরা কী করি, ধীরে ধীরে ওই জিনিসগুলোকে শরীর থেকে আমরা আরামসে বার করে দিই। তো সিলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? ট্রাকিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেন আসতেই পারে যে আমাদের রেসপিরেটরি সিস্টেমে সিলিয়া কোথায় দেখা যায়? মনে রাখবে ট্রাকিয়াতে দেখা যায়। ওকে স্যার, নো ইস্যু। আর কি জানতে হবে বলো, আর কি জানতে হবে? আর জানতে হবে, দেখো সিলিয়ার ওপরে ঠিক এরকম শেপের একটা জিনিস আছে, যেটাকে তখন থেকে আমরা পড়ানোর চেষ্টা করছি, যেটাকে বলা হয় ল্যারিংস, যেটাকে বাংলায় বলা হয় কি? ল্যারিংসের বাংলা কি বলো? স্বরযন্ত্র। ব্যাপারটা বোঝো। ধরো এটা হচ্ছে একটা ল্যারিংসের পার্ট, মানলাম, আমি ছবি ড্রয়িং খুব খারাপ করি আমি জানি, আমি বোঝানোর জন্য। এর ভেতরে না কি থাকে জানো? এর ভেতরে এরকম সূক্ষ্ম না ভোকাল কর্ড থাকে। কি থাকে? ভোকাল কর্ড থাকে। কি হয়, যখন আমরা কথা বলি, যখন আমাদের, দেখো একটা জিনিস মনে রাখবে, সাউন্ড কখনো ভাইব্রেশন ছাড়া সৃষ্টি হবে না। ভাইব্রেশন, কম্পাঙ্ক ইম্পর্টেন্ট, ভাইব্রেশন ইম্পর্টেন্ট। তুমি ধরো একটা ডুবি তবলা আছে বা একটা ঢাক আছে, এর মধ্যে যতক্ষণ না মারছো, যখনই মারো আওয়াজ সৃষ্টি হয়। কেন? কারণ এটার মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয়, কম্পাঙ্ক সৃষ্টি হয়। ঠিক সেই রকমই এই যে ভোকাল কর্ডগুলো থাকে না, এর মধ্যে দিয়ে যখন বায়ু প্রবেশ করে, এর মধ্যে দিয়ে দেখো এটা দিয়ে দেখায়, এর মধ্যে দিয়ে যখন বায়ু পাস হয় তখন এই ভোকাল কর্ডগুলো না কাঁপতে থাকে। কাঁপার ফলে কি হয়? ভাইব্রেশন তৈরি করে। আর ভাইব্রেশন যখন তৈরি হয় তখন সেখান থেকে কি তৈরি হয়? আওয়াজ তৈরি হয়, সাউন্ড তৈরি হয়। সেই জন্য একে কি বলা হয়? ভয়েস বক্স বলা হয়। ট্র্যাকিয়াকে ল্যারিংসকে কি বলা হয়? ভয়েস বক্স। কারণ এখান থেকে আমাদের ভয়েস তৈরি হয়, স্বরযন্ত্র বলা হয়। ঠিক আছে, আর ইংরেজিতে কি বলা হয়? ল্যারিংস বলা হয়। ক্লিয়ার? একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা পুরুষ হয় না, পুরুষদের গলাটা একটু গম্ভীর হয় নারীদের তুলনায়, ফিমেলদের তুলনায়। ফিমেলদের অ্যাকচুয়ালি কি হয় না, এই যে ভয়েস বক্সটা আছে না, একটুখানি ছোট হয়, সাইজে ছোট হয়। ঠিক আছে, দেখো সাইজে ছোট হলে কি হবে, এখানে না প্যাসেজ কম পাবে, ভোকাল কর্ডে প্যাসেজ কম পাবে। দেখবে একটা বড় হল রুমের মধ্যে আওয়াজ করবে না, গম 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 করবে, কিন্তু একটা ছোট জায়গার মধ্যে করবে অতটা গম গম করবে না।
ফিমেলদের কি হয়, আওয়াজটা তীক্ষ্ণ হয়, ঠিক আছে, কারণ এর প্যাসেজ কম থাকে। আর যেহেতু ছেলেদের ভোকাল কর্ডটা বড় হয়, মেলদের ভোকাল কর্ড বড় হয়, সেই জন্য আওয়াজটা কি হয়, গম্ভীর হয়, এখানে ভাইব্রেশনের জন্য অনেকটা জায়গা পায়, একটু গম্ভীর আওয়াজ হয়, ঠিক আছে, কারণ ভোকাল কর্ডের ভয়েস বক্স যেটা আছে, ল্যারিংস যেটা আছে, সেটা সাইজে বড় হয়। এবং দেখবে ছেলেদের গলায় যদি হাত দেওয়া হয় না, গলায় দেখবে উঁচু পাড়া একটা অংশ দেখায়। ওই উঁচু পাড়া অংশটা কি, উঁচু পাড়া অংশটা কিছুই নয়, ওটাই হচ্ছে ল্যারিংস, ওটাই হচ্ছে ভয়েস বক্স, ওটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। কি বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে তো দিলাম তোমাদের, যে ট্রাকিয়া যে কার্টিলেজগুলো থাকে সি শেপের থাকে এবং মায়ালিন কার্টিলেজ থাকে, ঠিক আছে, পরীক্ষায় আসবে না, তাও জেনে রাখো মায়ালিন কার্টিলেজ থাকে, ঠিক আছে। তো যেগুলো বললাম সেগুলো একবার লিখিত আকারে তোমরা দেখে নাও। দেখো এগুলোই লেখা আছে, এগুলো বোর্ডে সমনষ্ট করবো না। শ্বাসনালী হলে একটা নলাকার অংশ, ষড়যন্ত্র, ল্যারিংসে ফুসফুসের ব্রঙ্কা, এগুলো এখন ছেড়ে দাও, ফুসফুসের ব্রঙ্কাসের সাথে যুক্ত এখন ব্রঙ্কাস ব্রঙ্কিওল পড়ায়নি, এখন বাদ দাও। এটি আমাদের শরীরের বাতাস চলাচলের প্রধান পথ হিসেবে কাজ করে, অবস্থান ষড়যন্ত্রের ঠিক নিচে বুকের মাঝ বরাবর নেমে গিয়ে দুটি অংশে ভাগ হয়। এই ব্রঙ্কাই টঙ্কা এগুলো বাদ দাও, কারণ এখানে পড়লে তোমরা বুঝতে পারবে না পরে। তরুণাস্থিক কার্টিলেজ রিং থাকে, সি শেপ আকৃতি 16 থেকে 20টা তরুণাস্থিক কার্টিলেজ রিং থাকে। কার্টিলেজ যা, তরুণাস্থি তা। তরুণাস্থি বাংলাতে বলে, কার্টিলেজ ইংলিশে বলে, ঘাবড়ে যেও না, এগুলো পরিচয় আগে। এই রিংগুলো শ্বাসনালীকে সবসময় খোলা রাখতে সাহায্য করে, যাতে বাতাস চলাচলের সময়টি চ্যাপ্টা হয়ে না যায়। সিলিয়া, এর ভেতরে দেওয়ালে ছোট ছোট চুলের মতন সিলিয়া থাকে। এগুলো কি করে, সিলিয়াগুলো অনবরত নড়াচড়া করে, ধূলিকণা বা শ্লেষ শাক গলার দিকে ঠেলে দেয় উপর দিকে, যাতে সেগুলি ফুসফুসে ঢুকতে না দেয়। অ্যাকচুয়ালি যদি কোনো ধূলিকণা আমাদের ফুসফুসের মধ্যে ঢুকে যায় তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে না, তো সেই জন্যই এই সিলিয়াগুলো থাকে, ঠিক আছে, যাতে কোনো রকম কোনো বিজাতীয় অণু এলে সেটাকে ক্যাচ করে একদম ওপর দিকে পাঠিয়ে দেবে, নাক দিয়ে বা মুখ দিয়ে বের করে দেবে, কোনোভাবেই ফুসফুসে যেতে দেবে না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসনালী সাধারণত 12.5 সেন্টিমিটার দীর্ঘ হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো। আর আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংসের সম্বন্ধে যেটা বললাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা শ্বাসনালীর উপরে থাকে, গলবিল ফ্যারিংসের নিচে থাকে। একে সাধারণত কোথায় থাকে, ফ্যারিংসের ঠিক নিচে, আর ট্রাকিয়া যে থাকে ট্রাকিয়ার ঠিক ওপরে, ঠিক আছে। সাধারণ ভাষায় ভয়েস বক্স বলা হয়, এর কারণে আমরা শব্দ শুনতে পাই, ব্যাস এগুলো পড়ে নেবে, যেগুলো বললাম সেই জিনিসগুলো লেখা আছে, আলাদা কিছু না, আমি উল্টাপাল্টা আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা পড়ে অসুবিধা হবে পিডিএফ দেখে, ঠিক আছে। চলো দেখো ভোকাল কর্ড ব্যাপারটা তোমাদের বলেছি আমি। চলো নেক্সট দেখো, দেখো অ্যাডামস অ্যাপেল। একটা জিনিস এবার লক্ষ্য করো, আগে ছবিটা তোমাদের দেখায়, নাহলে বুঝতে পারবে না। দেখো আমার এখানে ল্যারিংসের মধ্য দিয়ে আমাদের বাতাস চলে এসছে ট্রাকিয়াতে। এবার ট্রাকিয়া কী করবে না ফুসফুসে প্রবেশ করাবে। ফুসফুসে প্রবেশ করানোর আগে দেখো ট্রাকিয়াটা দুটো ভাগে বিভক্ত হয়েছে। আরে হয়েছে না হয়নি, দুটো ভাগে স্যার বিভক্ত হয়ে গেছে। এই যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে না, এই দুটো ভাগকে বলা হয় ব্রঙ্কাই। কি বলা হয়, ব্রঙ্কাই, PRONCHI, ঠিক আছে। ট্রাকিয়া বিভক্ত হয়ে দুটো, যে প্রথম যে দুটো নালী তৈরি করলো, এরপরে দেখো আরও বিভক্ত হয়েছে, আমি পরে আসছি ওটা, কিন্তু প্রাথমিক যে ভাগটা, সেই প্রাথমিক ভাগটাকে বলা হয় ব্রঙ্কাই, ঠিক আছে। অনেক সময় ব্রঙ্কাসও বলে, ঠিক আছে, ব্রঙ্কাস। তো ব্রঙ্কাস ঘাবড়ে যেও না, এই দুটোকে একসঙ্গে বলে ব্রঙ্কাই, কিন্তু যদি এক বচনের কথা বলে, সিঙ্গেলের কথা বলে, একটাকে বলে ব্রঙ্কাস। দুটো ব্রঙ্কাস মিলে ব্রঙ্কাই তৈরি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা মনে রাখবে, আমাদের বাতাস যেখানে যেখানে আসবে, বাতাস যত দূর আমাদের এই উইন্ড আসবে, যেটার মধ্যে দিয়ে আসবে, সেখানে আমরা তরুণাস্থি পাবো। তাহলে স্যার এই ট্রাকিয়ার মধ্যে যখন আসছিল, ট্রাকিয়া তো আমাদের তরুণাস্থির বলয় দিয়ে তৈরি, সি শেপের মায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি, ওকে স্যার। তাহলে আমাদের প্রথম যে ভাগটা হচ্ছে, প্রাথমিক যে ভাগটা হচ্ছে, যেটাকে আমরা ব্রঙ্কাই বলছি, তাহলে স্যার এই ব্রঙ্কায়ের মধ্যেও কি কার্টিলেজ থাকবে? একদম তাই, এর মাধ্যমে তো উইন্ড আসছে না, তো এখানেও কি থাকবে না, কার্টিলেজ রিং থাকবে, যাতে কোনোভাবেই বাতাসকে বাধা দেবে না বা সংকুচিত হয়ে যাবে না পাইপটা, ঠিক আছে। তো এর কাজ কি, এই ব্রঙ্কায়ের কাজ কি, এই বাতাসটাকে সামনের দিকে পরিবহন করা, সামনের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে। এরপর দেখো যখনই যখনই এই দুটো ভাগ হয়ে গেল, এই দুটো ভাগের পর এই কালারটা দিয়ে দেখাই, যখনই দুটো ভাগ হলো না, এই একটা ভাগ এটা ভাগ, আরও অনেক ভাগ হয়েছে, দেখতে পাচ্ছ, এখানে ভাগ, এখানে ভাগ, এখানে ভাগ, এখানে ভাগ, এখানে ভাগ। এরপরে প্রাথমিক ভাগের পর যে ব্রঙ্কায়ের যে ভাগগুলো, তাকে বলে ব্রঙ্কিওল। কি বলে, ব্রঙ্কিওল, BRONCHIOLE, ব্রঙ্কিওল।
ব্রঙ্কাসগুলো যখন বারবার বারবার বিভক্ত হয়ে যায়, অতি ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে বিভক্ত হয়ে যায়, মানে এদের ব্যাস বলতে পারো 1 mm-এরও কম থাকে, সেগুলোকে ব্রঙ্কিওল বলে। ঠিক আছে, মনে রাখবে এতে কিন্তু কোনো তরুণাস্থির কার্টিলেজ কোনো কিছু থাকে না। যা তরুণাস্থির আছে এই ট্রাকিয়ার মধ্যে থাকবে এবং ব্রঙ্কায়ের মধ্যে থাকবে। কিন্তু কোনোভাবেও দেখো দুটো ব্রঙ্কায় আছে, টেরিটারি ব্রঙ্কায়, প্রাইমারি ব্রঙ্কায়, এগুলো আবার ডিটেলসে যেতে যেও না, তাহলে কিন্তু একদম এর সিলেকশনের বাইরে। ঠিক আছে, অনেকে অনেক কিছু দিমাগ লাগাবে, এটা এখানে পড়ে নেবো, ওটা পড়ো, ওরকম করে যাবে না। এনসিআরটি বেস করে আমাদের পড়তে হবে, আর যেটুকু পড়াচ্ছে ওইটুকুই। ঠিক আছে, আর সেটাকে বারবার রিভিশন দিতে হবে। তো দুটো ব্রঙ্কায় আছে, এইটুকু শুধু মাথায় রেখো। ঠিক আছে, সেটা বলছিলাম যে আমাদের দু জায়গায় কিন্তু তরুণাস্থির বলয় দেখা যায়, একটা ট্রাকিয়াতে আর একটা ব্রঙ্কায়, কিন্তু কোনো রকমভাবে ব্রঙ্কিওলে কিন্তু কোনো রকম তরুণাস্থির বলয় দেখা যায় না। ঠিক আছে, আর এই যে তরুণাস্থি না, এই যে ব্রঙ্কিওল না, এটা স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়, স্মুথ মাসেল থাকে, একদম মসৃণ পেশি দিয়ে তৈরি হয়। স্যার এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যখন এটা মুছে দিই আমি তোমাদের, যখন এই তো ভাগ হয়ে গেল, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার পরে না এখানে ছোট ছোট না বায়ুকুপিকা থাকে। এর পরের স্টেপ ওটাই তোমাদের ছবির মাধ্যমে দেখাবো। বায়ুকুপিকা থাকে, যেগুলোকে বলা হয় অ্যালভিওলি বলা হয়। ঠিক আছে, অ্যালভিওলি থাকে, মিলিয়ন অ্যালভিওলি থাকে। এই বায়ুটাকে এই ব্রঙ্কিওলের মাধ্যমে এই অ্যালভিওলিতে পৌঁছে দেওয়াই হচ্ছে ফুসফুসের মধ্যে অ্যালভিওলি থাকে, তো মেনলি আমাদের ফুসফুসে পৌঁছে দেওয়া হচ্ছে এর কাজ, বাকি ছেড়ে দাও, এত কিছু বাদ দাও। আমাদের ব্রঙ্কিওলের কাজ হচ্ছে এই বায়ুটাকে নিয়ে পড়ে গিয়ে ফুসফুসে পৌঁছে দেওয়া। ঠিক আছে, ওকে স্যার। এখানে দুটো রোগের নাম আমাদের জেনে রাখতে হবে। কি দুটো রোগের নাম? একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, আরে এত মোটা লেখা কেন পড়ছে, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। স্যার ব্রঙ্কাইটিস কী জিনিস? মনে রাখবে ব্রঙ্কাসের ভেতরে, এই যে ব্রঙ্কাসের ভেতরে যখন কোনো সংক্রমণ হয়, যখন কোনো প্রদাহ হয়, বা ছোটো যদি কোনো ফুসকুড়ি, তোমরা বলতে পারো ফুসকুড়ি হয়, তো সেই ক্ষেত্রে সেইটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। কি হয় জানো? যখন ব্রঙ্কাস, আমি কোনটা বলেছিলাম, এগুলো কিন্তু ব্রঙ্কাস নয়, ব্রঙ্কাস কিন্তু এইটা, এই যে দুটো ভাগে ভাগ হচ্ছে, এর মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে সেটাকে বলবো ব্রঙ্কাইটিস। এতে প্রচণ্ড কাশি হবে, প্রচণ্ড কফ তৈরি হবে। ঠিক আছে, আরেকটা রোগের নাম মনে রাখো এখানে, অ্যাজমা, যেটাকে মূলত হাঁপানি বলা হয়। কি হয় না, এই যে ব্রঙ্কিওলের কথা বললাম না, এই যে বিভিন্ন রকম যে ভাগ রয়েছে, ছোটো ছোটো যে অতি ক্ষুদ্র যে ব্রঙ্কিওলে পরিণত হলো, এই ব্রঙ্কিওল যখন সংকুচিত হয়ে যায় তখন কি হয়, ঠিকঠাকভাবে ফুসফুসে বায়ু যেতে পারবে না, অ্যালভিওলেতে ঠিকঠাক বায়ু পৌঁছাতে পারবে না, সংকুচিত হয়ে যাবে, ফলে শ্বাস নিতে কষ্ট হবে। এটাই হচ্ছে অ্যাজমা, বা বলতে পারো হাঁপানি, অ্যাস্থেমা, ইংলিশে যেটা বলে অ্যাস্থেমা। ঠিক আছে, তো দুটো নাম এখানে মনে রাখবে, ব্রঙ্কাইটিস আর অ্যাজমা বা অ্যাস্থেমা যেটাকে বলা হয়। ওকে, তো যেগুলো বললাম একবার লিখিত আকারে তোমরা দেখে নাও। সরি, এটা হচ্ছে ব্রঙ্কায়ের ব্যাপারে বলা আছে সমস্ত কিছু। ট্রাকিয়া বিভক্ত হয়ে যে দুটি প্রাথমিক নালী তৈরি করে, এই যে দুটো ভাগ হয়ে গেল, তৈরি করে একত্রে ব্রঙ্কাই বলা হয়, এক বচনে ব্রঙ্কাস বলে। ট্রাকিয়ার মতো ব্রঙ্কাসও তরুণাস্থির রিং থাকে, যা নালীগুলিকে শক্ত রাখে, বুঝে যেতে বাধা দেয়। কাজ হচ্ছে এটি ট্রাকিয়া থেকে আসা বাতাসকে সরাসরি ফুসফুসের ভেতরে নিয়ে যায়, এবং ফুসফুসে প্রবেশের পর এগুলো আরও ছোট ছোট শাখায় বিভক্ত হয়। ঠিক আছে, এগুলো কী করলো, ডাইরেক্ট দু সাইডে দুটো ফুসফুস আছে না, ওই দুটো ফুসফুসের মধ্যে নিয়ে চলে গেল। এরপরে যেটা আমরা পড়বো সেটা কি, ব্রঙ্কিওল। দেখো নেক্সট স্লাইডে, নেক্সট আমরা পড়বো কি, ব্রঙ্কিওল। দেখো ব্রঙ্কিওল হচ্ছে ব্রঙ্কাসগুলো যখন এই তো দুটো ভাগে ভাগ হলো, এবার এইগুলো যে ছোটো ছোটো যে ভাগগুলো হচ্ছে, ঠিক আছে, এই ছোটো ছোটো ভাগগুলো। আচ্ছা, এখানে একটা জিনিসকে কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই, আমার মনে হলো বলতে ভুল হলো, তাই আমি একবার রিপিট করে দিচ্ছি। দেখো এই যে দুটো ভাগ আমি এইগুলো কী বললাম বলো, ব্রঙ্কাই বললাম বা ব্রঙ্কাস বললাম। তো ব্রঙ্কায়ে যখন এই যে দুটো ভাগ না, এই দুটো ফুসফুসে প্রবেশ করে গেল। ঠিক আছে, এবার ফুসফুসের ভেতরে দেখো অসংখ্য ছোট ছোট যে ভাগগুলো রয়েছে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলোকে আমরা কি বলছি, ব্রঙ্কিওল বলছি। ব্রঙ্কিওলের কাজ হচ্ছে এদের মাথায় যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালভিওলি থাকে, বায়ুকুপিকা থাকে, এই বায়ুকুপিকার মধ্যে কি কাজ আমি পরে বলছি, এই বায়ুকুপিকার মধ্যে কি করে না, এই বাতাস যেটা আমরা যাচ্ছিল সেই বাতাসটাকে পরিবহন করে এই জায়গায় নিয়ে চলে যায়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, ব্রঙ্কাসগুলো যখন বারবার বিভক্ত হয়ে অতি ক্ষুদ্র নালীতে পরিণত হয়, যাদের ব্যাস 1 mm-এরও কম, তাদের ব্রঙ্কিউল বলে।
গঠন হচ্ছে ব্রঙ্কিওলের একটি প্রধান বৈশিষ্ট্য, এতে কোনো তরুণাস্থি বা কার্টিলেজ থাকে না, বলেছিলাম তোমাদের স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়। কাজ হচ্ছে ব্রঙ্কিওল বাতাস সরাসরি অ্যালভিওলে এবং বায়ুথলিতে পৌঁছে দেয়। এই পেশিগুলি সংকুচিত বা প্রসারিত হয়ে ফুসফুসে বায়ু চলাচলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। দুটো রোগের নাম বললাম, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, একটা হচ্ছে অ্যাজমা। ডিটেলসে তোমাদের বলেছি, এখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে। এই যে ব্রঙ্কিওল অংশটা সংকুচিত হয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, সেটাই হচ্ছে অ্যাজমা। চলো তাহলে এবার এর পরে নেক্সট স্টেপ কী হতে পারে? স্যার এখানে তো বাতাস চলে এলো, ব্রঙ্কায়ের মাধ্যমে প্রবেশ করলো, ছোট ছোট ব্রঙ্কিউলের মাধ্যমে ঢুকে গেল, এবং ব্রঙ্কিউলের কাজটা হলো কি না এই ছোট ছোট অ্যালভিওলিগুলোতে আমাদের বাতাসটাকে পরিবহন করলো। তাহলে নেক্সট স্টেপ কী পড়বো? স্যার অ্যালভিওলি করছেন, অ্যালভিওলি জিনিসটা কী? তো অ্যালভিওলি সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে জানবো। চলো দেখো, আমি তোমাদের এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তো যে এরপর এই যে ব্রঙ্কিওলগুলো যে ভাগ হলো, ব্রঙ্কিওলের যে মাথাতে ছোট ছোট বায়ুকুপিকাগুলো থাকে সেটাই হচ্ছে অ্যালভিওলি। এরপরে কিন্তু এই ছবিটা দেখলে বুঝতে পারবে, কিন্তু তার আগে পারবে না, ঠিক আছে। দেখো যখন এই ভাগটা হয়ে গেল, দেখো এই সমস্ত ভাগের মধ্যে দেখো এরকম ছোট ছোট বায়ুকুপিকা রয়েছে, এগুলো হচ্ছে অ্যালভিওলি। দেখতে পাচ্ছ এক একটা গুচ্ছ তৈরি করেছে, এক একটা ব্রঙ্কিওলের মাথাতে এক একটা গুচ্ছ তৈরি করেছে, ঠিক আছে। এর কাজ কি দেখো, আগে বুঝবে। ধরো এটা একটা অ্যালভিওলি, মেনে নাও যে এটা একটা অ্যালভিওলি, ঠিক আছে। এই অ্যালভিওলি এর পাশে না এর নিচে কি থাকে না রক্ত প্রবাহ হয়, রক্ত নালিকা থাকে, ক্যাপিলারি থাকে, ঠিক আছে। যদি রক্ত নালী থাকে তাহলে এর মধ্যে দিয়ে কী প্রবাহিত হবে? স্যার রক্ত প্রবাহিত হবে, ব্লাড প্রবাহিত হচ্ছে, ওকে স্যার। এবার একটা জিনিস তোমরা বলো আমাকে, যখন আমরা এয়ার নিচ্ছি তখন সে এয়ারের মধ্যে কি থাকে? একটা জিনিস মনে রাখো যে আমরা যখন এয়ার নিই না, শুধুমাত্র অক্সিজেন আসে না, আমাদের বলতে পারো যখন আমরা এয়ার নিই ওটার মধ্যে না একটা কনসেপ্ট তোমাদের বলে রাখি, আমরা যখন বাতাস নিচ্ছি তার মধ্যে না প্রায় 21% অক্সিজেন থাকে। আচ্ছা একটা কথা বলো, যখন আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝবে, যখন আমরা এয়ারটা নিচ্ছি, বাতাসটা নিচ্ছি, তখন কিসের পরিমাণ বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? স্যার অবশ্যই অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, প্রায় 21% অক্সিজেন থাকে। যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যখন আমরা বাতাস ত্যাগ করছি, যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি, যখন আমরা ত্যাগ করছি, তখন তার মধ্যে কী পরিমাণ বেশি থাকে, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? অবভিয়াসলি তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, এবং অক্সিজেন পরিমাণও থাকে, কিন্তু অক্সিজেন যেহেতু পুরো শরীরের মধ্যে কাজ করে গেছে, প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা কোষের মধ্যে, তখন প্রায় আর 16%-এর মতো অক্সিজেন লাস্ট বেঁচে থাকে। যখন আমরা নিঃশ্বাসটা ত্যাগ করি তখন প্রায় 16% অক্সিজেন বেরোয়, কিন্তু বেশি বেরোয় কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা জাস্ট কনসেপ্টের জন্য জেনে রাখো। আচ্ছা এবার যখন আমরা বাতাসটা নিচ্ছি, যেটা বলছিলাম, তার মধ্যে কি থাকে স্যার? O2 থাকে। আরে কি থাকে তার মধ্যে? যখন আমরা বাতাসটা নিচ্ছি এর মধ্যে কি থাকে বললাম? O2 থাকে, অক্সিজেন থাকে। আর যখন আমরা ত্যাগ করব, যখন ত্যাগ করব তখন আমাদের আমি তোমাদের পড়িছিলাম না ব্লাড চ্যাপ্টারে কি পড়িছিলাম, যে আমাদের প্রত্যেকটা অর্গানে প্রত্যেকটা কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা রক্তের মাধ্যমে কি হয়, পুরো কোথায় যায়? আমাদের হার্টে যায়। হার্ট কোথায় শুদ্ধ করে? সেটাকে ফুসফুসে করে, লাংসে শুদ্ধ করে। কি হয় না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়, অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে। সেটা কোথায় হয়? ফুসফুসে হয়। অ্যাকচুয়ালি ফুসফুসে কোথায় হচ্ছে না অ্যালভিওলিতে হচ্ছে। আরে বোঝা গেল অ্যাকচুয়ালি ফুসফুসের কোন জায়গায় হচ্ছে না অ্যালভিওলিতে হচ্ছে। আমি পার্টিকুলার একটা অ্যালভিওলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে যখন এর মধ্যে দিয়ে কী আসছে বলো? স্যার এর মধ্যে দিয়ে তো CO2 আসছে। মনে রাখবে আমি তোমাদের ব্যাপন যখন পড়িয়েছিলাম, ওই জন্য বলি প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। ব্যাপন যখন পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে আমাদের বস্তু যায় আর কি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। তো আমি যে এটা যখন আমি নিচ্ছি, বাতাসটা যখন নিচ্ছি, এয়ারটা নিচ্ছি, সেই বাতাসের মধ্যে কি আছে? অক্সিজেন। তাহলে এখানে কি আছে? অক্সিজেন পরিমাণ বেশি আছে। আর এই জায়গায় কি আছে? অক্সিজেন পরিমাণ বেশি না কম? স্যার এখানে তো অক্সিজেন পরিমাণ খুব কম আছে, প্রায় 16%। আর যখন নিচ্ছি তখন 21%, অনেক পরিমাণ অক্সিজেন আছে যখন আমি বাতাসটা নিচ্ছি। তাহলে কি হবে? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে নাকি? অক্সিজেন এখানে আসবে, অক্সিজেন ব্লাডে মিশবে। কিসের সঙ্গে মিশবে না মিশবে তোমরা জানো, হিমোগ্লোবিন রঞ্জক পদার্থ থাকে, তাকে হিমোগ্লোবিন ব্লাডের ডিটেলসে পড়িয়েছি, ঠিক আছে। তো কি হবে না আমি সেই সব দিকে যাচ্ছি না, আমি জাস্ট এটুকু বলছি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে আসে, যেহেতু এখানে অক্সিজেনের পরিমাণ বেশি এবং এখানে অক্সিজেন পরিমাণ কম,
সেই জন্য উচ্চ থেকে নিম্নের দিকে আসবে, তার মানে অক্সিজেন কি হলো, ব্লাডের মধ্যে চলে এলো। ঠিক আছে স্যার, এবার কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি আছে? আরে বলো, কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি আছে? স্যার এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, কারণ পুরো বডি কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসছে। আর এখানে স্যার অক্সিজেনের পরিমাণ বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের, উচ্চ ঘনত্বের স্থান থেকে, তাহলে কি কার্বন ডাইঅক্সাইড এই অ্যালভিওলের মধ্যে প্রবেশ করবে এবং আবার কী করবে, অ্যালভিওলি নাসারন্ধ্রের মাধ্যমে, ট্রাকিয়ার মাধ্যমে, এর মাধ্যমে বাতাসটাকে ত্যাগ করে দেবে। আরে বোঝা গেল না, গেল না? আমি এখানে একটা অ্যালভিওলি সম্পর্কে বোঝালাম যে এদের কাজ কি হচ্ছে, অক্সিজেনটাকে আমাদের যে ব্লাড আছে ব্লাডের মধ্যে প্রবেশ করাচ্ছে এবং আমাদের শরীরের যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডটা কী করছে, অ্যালভিওলি সেটাকে ক্যাচ করে নিচ্ছে এবং বাইরে পরিবেশে ছেড়ে দিচ্ছে। বোঝা গেল? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, এটা সম্পূর্ণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। ব্যাপন প্রক্রিয়া আমি ডিটেলসে তোমাদের পড়িয়েছি। আচ্ছা, যদি এখানে না বুঝে থাকো, আমি আরেকটা ছবি তোমাদের জন্য রেখেছি স্পেশালি, দেখো ওইখানে 100% বুঝতে পারবে। ছবিটা একবার দেখাই তোমাদের, দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করো। দেখো এখানে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, বলো বলো কি ঘটছে? দেখো এই হচ্ছে অ্যালভিওলি, এই হচ্ছে অ্যালভিওলি। অ্যালভিওলির মধ্যে কি আছে স্যার? O2 আছে। তো এখানে তো অক্সিজেনের পরিমাণ বেশি, এখানে অক্সিজেনের পরিমাণ কম, তো কী হবে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। তো দেখো O2 মিশে যাচ্ছে, এখানে O2 মিশে যাচ্ছে, O2 মিশে যাচ্ছে, মিশে গেল। এর পরের ক্ষেত্রে কি হবে? এর পরের ক্ষেত্রে স্যার এখানে তো CO2-র পরিমাণ কি অত্যধিক কম, কারণ আমি অক্সিজেন নিয়েছি, তো CO2-র পরিমাণ কম, কিন্তু এখানে তো CO2-র পরিমাণ বেশি আছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে। দেখো অ্যারো চিহ্নগুলো কোন দিকে আছে? এদিকে আছে, মানে CO2টা আউট হচ্ছে। আরে বোঝা গেল? এদিকে অক্সিজেন পূর্ণ রক্ত যাচ্ছে আর এদিকে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা এই সাইডে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে অ্যালভিওলির মেন কাজ। এবার আমাদের অ্যালভিওলির আরেকটা বিশাল কাজ আছে, মনে রাখবে। আরে কত অ্যালভিওলি থাকতে পারে বলো তো, একটা মিনিমাম আন্দাজ মনে রাখবে। আমাদের দুটো ফুসফুস মিলে না প্রায় 300 to 500 মিলিয়ন, মিলিয়নে থাকে, মিলিয়নে এত মিলিয়ন থাকে অ্যালভিওলি। ঠিক আছে, একটা অ্যালভিওলি এদের অ্যাকচুয়াল কাজ কি জানো? এদের হচ্ছে কি বলতো, ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেওয়া। আরে বোঝো, একটা অ্যালভিওলি এর মাধ্যমে এই সব কাজগুলো হচ্ছে। এরকম এরকম মিলিয়ন 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 অ্যালভিওলি আছে। তুমি যদি একটা অ্যালভিওলিকে মিলে দাও না, একটা অ্যালভিওলিতে এরকম এরকম টাইপের থাকে, এই যে এই যে এরকম শেপে আছে। একটা অ্যালভিওলি যদি ওপেন করা হয় জানো, এখানে যদি প্রত্যেকটা অ্যালভিওলি, একটা অ্যালভিওলির যা আয়তন আছে, যদি মিলিয়ন মিলিয়ন দুটো ফুসফুসের অ্যালভিওলিকে টোটাল পুরো সমতল করা হয়, ফ্ল্যাট করে দেওয়া হয়, একটা বিশাল ক্ষেত্রফল করবে, প্রায় 80 মিটার স্কোয়ার, প্রায় একটা টেনিস কোর্ট যেরকম হয় না সাইজ, টেনিস কোর্ট সেই সাইজের 80 মিটার স্কোয়ার একটা জায়গাকে দখল করবে। ঠিক আছে, তো এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বিশাল ক্ষেত্রফল। আরে ক্ষেত্রফল না হলে এই আদান প্রদানটা হবে কীভাবে? ছোট জায়গাতে হবে, তাতে আমাদের অক্সিজেনের চাহিদা শরীরে পড়ে যাবে না, অক্সিজেনের চাহিদা হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা কোষের কী চাই? অক্সিজেন চাই। তো অক্সিজেন চাইতে গেলে তো ক্ষেত্রফল চাই বিশাল, কিন্তু জায়গা তো কম, তো সেই জন্য এইরকম শেপে থাকে। আর প্রত্যেকটা মিলিয়ন মিলিয়ন অ্যালভিওলিকে যদি খুলে দেওয়া হয়, বললাম কতটা জায়গা দখল করবে, 80 মিটার স্কোয়ার। এটা টেকনিশিয়ানে আসা প্রশ্ন, তাই ইয়ার কীভাবে নেবে না, সিরিয়াস নেবে। 80 মিটার স্কোয়ার, এই কোশ্চেনটাই এসেছিলো যে কতটা জায়গা দখল করবে। ঠিক আছে, মোটামুটি একটা টেনিস কোর্টের সাইজে জায়গা দখল করবে। ওকে, এই জন্য বলা হয় ধূমপান কম করার জন্য। ধূমপান বেশি করলে কি হবে না, এই যে অ্যালভিওলিগুলো থাকে না, অ্যালভিওলিগুলো মুখগুলো না ব্লকেজ হয়ে যায়, এখানে না পুরো কার্বন জমে যায়। আর কার্বন যদি ভাবো না, ধরো এই একটা অ্যালভিওলি আছে, যদি ধরো এখানে কার্বন জমে গেল, এটা দিয়ে বোঝায়, ধরো এখানে কার্বন জমে গেল, তখন কি হবে, আমাদের এই যে CO2 বেরোচ্ছে আর O2 যে ঢুকছে না, এই আদান প্রদানে মানে অসুবিধা হবে। সেখানে দেখবে কাশি হয়। কাশি কেন হয়? স্মোকিং কাপ বলে না, স্মোকিং কাপ কেন হয়? ধূমপান করলে কাশি হয়, কারণ এই অক্সিজেনটা ঠিকঠাকভাবে ব্লাডে মিশতে পারে না, CO2 ঠিকঠাকভাবে বাইরে বেরোতে পারে না, তখন কাশির সৃষ্টি হয়। সেই জন্য ধূমপান করা উচিতই নয়। ঠিক আছে, কম না, উচিতই নয়। চলো, যেগুলো বললাম এর বাইরে আর কিছু যাবে না। তোমাদের আমি যেগুলো বললাম সেগুলো একবার দেখিয়ে দিই লিখিত আকারে, তাহলে তোমরা আর ভালো করে বুঝতে পারবে। আর ছবি তোমরা দেখে নাও, একদম NCERT ছবি দেখাবো তোমাদের। অ্যালভিওলি দেখো 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 দেখো, এটাই হচ্ছে সেই সমস্ত কিছু চলে এসেছে। দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এই দেখো বায়ু প্রবেশ করছে, বায়ু বেরিয়ে যাচ্ছে। এই কেস বুঝিয়ে দিচ্ছে আর বলছি না। এই যে 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 এখানে আমাদের কী চলছে, ব্লাড চলছে। তো ব্লাডের মাধ্যমে দেখো এখান থেকে রক্ত জালিকা আছে, লোহিত রক্তকণিকা। এইমাত্র বললাম যে, আর তোমাদের ব্লাডেও পড়িয়েছি না যে আমাদের অক্সিজেন গ্রহণ করে কে? RBC গ্রহণ করে না, RBCর মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, তার জন্য তো রক্তের রঙটা লাল।
ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে যখন ওই যে হিমোগ্লোবিন তৈরি হয়, সব পড়িয়েছে এগুলো। তো লোহিত রক্তকণিকা কী করছে, সেই অক্সিজেনটাকে ক্যাচ করছে আর কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যালভিওলি হলো শ্বসনতন্ত্রের শেষ প্রান্ত, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। একে ফুসফুসের গঠনগত কার্যগত একক বলা। যদি বলে ফুসফুসের গঠনগত কার্যগত একক কি, মনে রাখবে অ্যালভিওলি। ব্রঙ্কিওলগুলো শেষ পর্যন্ত আঙুরের থোকার মতো, ছবি দেখালাম তোমাদের, আঙুরের থোকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলিতে গিয়ে মিশেছে, যাদের নাম হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলের প্রধান কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময় করা, গ্যাস এক্সচেঞ্জ করা, CO2 ত্যাগ করা আর অক্সিজেনকে রক্তের মধ্যে প্রবেশ করানো। বিশাল ক্ষেত্রফল থাকে আমাদের, দুই ফুসফুসের 300 থেকে 500 মিলিয়ন অ্যালভিওল থাকে, সমতলে ছড়িয়ে দিলে তা 80 মিটার স্কোয়ার জায়গা দখল করে থাকবে। এই ডেটাটাই কিন্তু মনে রাখবে। এই বিশাল ক্ষেত্রফল দ্রুত গ্যাস বিনিময়ে সাহায্য করে। আর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কী ঘটে না ঘটে সেটা তোমাদের একদম ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছে। আশা করি আর কোনো সমস্যা নেই তোমাদের। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, বারবার জিজ্ঞাসা করো, তো আমি এরপরেই সেটা ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে ব্রিদিং রেট, শ্বসন হার। স্যার নিঃশ্বাস কী, প্রশ্বাস কী, কতবার নিয়ে আমরা কতবার শ্বাস ছাড়ি, এই ব্যাপারে আমি ডিটেলসে নেক্সট স্লাইডে আলোচনা করছি। দেখো দেখো শ্বসন হার দেখতে পাচ্ছ, একদম ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে চলে এসেছে। একটা জিনিস মনে রাখো, সিম্পল, একদম একদম সিম্পল জিনিস মনে রাখো। কী সিম্পল জিনিস স্যার? মনে রাখবে একটা মানুষ কতবার শ্বাস গ্রহণ করছে আর কতবার শ্বাস ছাড়ছে, সেটা কত মিনিটে? 1 মিনিটে। এই 1 মিনিটের মধ্যে কতবার শ্বাস গ্রহণ এবং কতবার শ্বাস ত্যাগ করছে, সেই সংখ্যাটাই হচ্ছে শ্বসন হার বা ব্রিদিং রেট। ক্লিয়ার? এর মধ্যে কিছু জটিলতা নেই, মনে থাকবে। মানে একবার প্রশ্বাস নিচ্ছে, একবার নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, প্রশ্বাস কি? প্রশ্বাসটা হচ্ছে ইনহেলেশন, মানে আমি গ্রহণ করছি, শ্বাস গ্রহণ করছি, ঠিক আছে, প্রশ্বাস। আর নিঃশ্বাস মানে আমি যেটা ত্যাগ করছি, সেটা হচ্ছে নিঃশ্বাস। আমি 1 মিনিটে কতবার প্রশ্বাস নিচ্ছি আর 1 মিনিটে কতবার, মানে দেখো আমি একবার প্রশ্বাস নিলাম, একবার নিঃশ্বাস ছাড়লাম, এটা 1 মিনিটে কতবার হচ্ছে, মানে এটা একটা পুরো সাইকেল। প্রশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, একটা পুরো সাইকেল হলো। তো 1 মিনিটে কতবার প্রশ্বাস নিচ্ছি, কতবার নিঃশ্বাস ত্যাগ করছি, এই যে সংখ্যাটা, সেটাই হচ্ছে শ্বসন হার বা ব্রিদিং রেট। ক্লিয়ার? একটা সুস্থ মানুষ বিশ্রামরত অবস্থায়, মনে রাখবে, 15 থেকে 18 বার শ্বাস কী করে? গ্রহণ করে। ঠিক আছে, মানে ব্রিদিং রেট তার ওটা 15 থেকে 18 বার বিশ্রামরত অবস্থা। এই যে দেখো, এই ছবিটা দিকে লক্ষ্য করো, ছবিটা আমি ভুলে গেছিলাম। এই দেখো শ্বাস ছাড়লো, আরে কি কালার দিয়ে দেখাচ্ছি, এই দেখো শ্বাস ছাড়লো, এই দেখো শ্বাস গ্রহণ করলো, এই দেখো শ্বাস ছাড়লো, এই দেখো শ্বাস গ্রহণ করলো। মানে কি? মানে এই যে একবার শ্বাস ছাড়লো, একবার শ্বাস গ্রহণ করলো, এই যে এটা টোটাল একটা সাইকেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, যখন শারীরিক পরিশ্রম হয় বা কেউ ব্যায়াম করছে, কঠোর পরিশ্রম করছে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের চাহিদা তো শরীরে বেড়ে যায়, তোমরা জানো। তখন কি হয় না, আমাদের শ্বাসের হারও বেড়ে যায়। তখন এটা 15 থেকে 18 বার থাকে না, এটা প্রায় 25 বারের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক আছে, কতবারের কাছাকাছি পৌঁছে যায়? 25 বারের কাছাকাছি। ওকে, চলো যেগুলো বললাম একবার তোমাদের লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো, শ্বসন হার ব্রিদিং রেট হচ্ছে একজন মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস গ্রহণ বা ত্যাগ করে, একবার প্রশ্বাস একবার নিঃশ্বাসের শ্বাস চক্র, সেই সংখ্যাকে বোঝায়। 15 থেকে 18 বার বিশ্রামরত অবস্থায়, আর যখন ব্যায়াম কঠোর পরিশ্রম করে তখন 25 বার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, ভালো করে বুঝবে, এই ছবিটার মাধ্যমে বোঝাবো, অতি গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রত্যেক বছর কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, চলো দেখো, একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, দেখো এই একটা জিনিস রয়েছে, দেখো, এটা উঠছে নামছে, এটার নাম হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলা হয়। মনে রাখবে, আমাদের এর যে নর্মাল শেপটা কীরকম থাকে না, এরকম টাইপের থাকে। এটা কি রিল্যাক্স অবস্থায়, নর্মাল অবস্থায়। ধরো কোনো কারণে আমাদের শ্বাস ছাড়ছি না, শ্বাস নিচ্ছি না, সেই অবস্থায় কেমন থাকে? এটা সি শেপ টাইপের থাকে, এরকম টাইপের সি শেপ থাকে। ঠিক আছে, এবার তোমরা একটা কথা বলো, যখন আমরা শ্বাস নিচ্ছি, দেখো এই ছবিটা দিকে লক্ষ্য করো, যখন আমরা শ্বাস নিচ্ছি, দেখো এটা, এই জিনিসটা দেখো নেমে যাচ্ছে, দেখো এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে জিনিসটা এরকম থাকে। তো যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? জিনিসটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আরে ফ্ল্যাট কেন হয়ে যাচ্ছে? কারণ এখানে তো একটা স্পেস দরকার। দেখো লক্ষ্য করো, দেখো এরকম যখনই হলো তখন দেখো সংকুচিত হচ্ছে, যখন এরকম হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। মানে কি, যখন নর্মাল অবস্থায় এটা এরকম সি শেপ থাকে, তার মানে কি, ধরো এখানে কি থাকে? একটা ফুসফুস থাকে, ধরো এখানে একটা ফুসফুস থাকে, তার মানে কি এখানে স্পেসটা কম পাচ্ছে। আরে বোঝার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। ধরো এই একটা জায়গা, তো ধরো এখানে দুটো ফুসফুস আছে, আর এটা আছে এরকম শেপ,
এবার তোমরা একটা ক্লিয়ারলি কথা বলো, যখন সরি উল্টো ড্রয়িং করে দিয়েছি, এক্সট্রিমলি সরি। এবার তোমরা একটা কথা বলো, যখন আমার এরকম শেপে থাকবে তখন আমি জায়গা এখানে স্পেসটা বেশি পাচ্ছি, নাকি যখন আমার এটা এরকম হয়ে যাবে, আমি আরেকটা ড্রয়িং করছি, দেখো সেম টাইপের ড্রয়িং খুব খারাপ করি, বারবার বলছি। ধরো এই দুটো লাংস আছে আর এটা ধরো এরকম আছে। এবার তোমরা আমাকে বলো কোনটার ক্ষেত্রে আমি স্পেস বেশি পাবো, যখন আমার এটা এরকম থাকবে এখানে স্পেসটা বেশি পাচ্ছি, নাকি যখন আমার এরকম থাকবে এখানে স্পেসটা বেশি পাচ্ছি? স্যার অবভিয়াসলি যখন আমার এরকম শেপ হয়ে যাচ্ছে তখন এখানে অনেকটা স্পেস পাচ্ছি, আর এরকম থাকলে আমার স্পেসটা কম। এক্ষেত্রেও দেখো যখন আমার নেমে গেল, ফ্ল্যাট হয়ে গেল, তখন আমার জায়গাটা বেশি পাচ্ছি, আর যখন এটা উঠে গেল তখন এটা জায়গাটা কম পাচ্ছি। আমি এর মানে এটাই বলতে চাইছি যে যখন এটা ডাউন হয়ে যাচ্ছে, বুঝবে, যখন এটা ডাউন হয়ে যাচ্ছে মানে এরকম শেপ হয়ে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে, বাতাস ঢুকছে। এর মানে কি, ইনহেল করছি, আমি বাতাসটাকে প্রবেশ করাচ্ছি, এটাকে বলে ইন্সপিরেশন বলা হয়। কি বলা হয়? ইন্সপিরেশন বলা হয়। মানে বাতাসটা আমার প্রবেশ করছে, অটোমেটিক না, আমার জায়গা কখন বেশি লাগবে, যখন বাতাসটা ঢুকবে, যখন ভেতরে ঢুকবে বাতাসটা, তখন আমার জায়গাটা স্পেসটা বেশি লাগবে। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো বা এটার দিকে লক্ষ্য করো, যখনই এরকম হয়ে যাচ্ছে তার মানে কি, এই যে ডায়াফ্রামটা একে ঠেলে বাতাসটা বাইরের দিকে বার করছে, মানে এই জায়গাটাকে সংকুচিত করছে, এই জায়গাটা স্পেসটা কমিয়ে দিচ্ছে, সংকুচিত করছে, অটোমেটিক এর ভেতরে যে বাতাসটা আছে সেটা বাইরের দিকে আউট হয়ে যাবে। এটাকে বলা হয় এক্সহেলেশন। কি বলা হয়? XHALATION। এটাকে বলে এক্সহেলেশন, এটাকে বলে ইন্সপিরেশন। বলো, মনে থাকবে? এটাকে বলা হয়, এই জিনিসটা যখন ঘটছে, মানে এটা যখন এরকম সেফ হয়ে যাচ্ছে তখন এটা বলে প্রশ্বাস। আর যখন এক্সহেলেশন, যখন এটাকে নর্মাল শেপে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল শেপ, এরকম সি শেপটা হচ্ছে নর্মাল শেপ, তার মানে কি একে ধাক্কা দিচ্ছে যে বাইরে থেকে বাতাসটা বের করার, এটা হচ্ছে নিঃশ্বাস। আর এটাকেই বলা হচ্ছে কি, এক্সহেলেশন করা। তাহলে যদি তোমাদের বলা হয় যে যদি ডায়াফ্রাম কোনো কারণে নর্মাল অবস্থায় থাকা মানে সেটাকে সংকুচিত অবস্থায় থাকা, সংকুচিত এইভাবে থাকছে, তার মানে সেক্ষেত্রে কি ঢুকছে, আমাদের বাতাসটা বেরোচ্ছে শরীর থেকে, এটাকে নিঃশ্বাস বলছে বা এক্সহেলেশন। ক্লিয়ার? আর যখন এটা এরকম শেপ হয়ে যাচ্ছে মানে একে স্পেস দিচ্ছে, একে জায়গা দিচ্ছে, যদি বাতাস তুমি এসো এটা এখানে এন্টার করছে, এয়ারটা এন্টার করছে, তার মানে এটা ফুলছে, আর তখন শেপটা কীরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে প্রশ্বাস, ইন্সপিরেশন। ক্লিয়ার? আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের না আমাদের অ্যাকচুয়ালি কী হয়, আমি তোমাদের স্কেলিটন যখন পড়াবো আমাদের এই যে লাংসটা না, কতগুলো রিব থাকে, ঠিক আছে, এলো রিবের ভেতরে থাকে, ঠিক আছে, রিবের ভেতরে থাকে, পাঁজর, যেটাকে বলি পাঁজর। তো এবার বলো যে আমাদের যে রিবস আছে, আমাদের পাঁজর আছে, যখন আমরা বায়ু প্রবেশ করাবো, যখন ইন্সপিরেশন হবে, তখন ওটা কীরকম শেপ হবে, আর যখন যখন আমরা বায়ুটাকে ত্যাগ করবো, তখন কীরকম হবে? মনে রাখবে, যখন ইন্সপিরেশন হবে, যখন আমরা বাতাসটা ঢুকছে ভেতরে, যখন এই শেপটা এরকম হয়ে যাচ্ছে, তখন রিবসটা কী হবে, বাইরের দিকে আসবে, মানে উঁচু হয়ে বাইরের দিকে, মানে জায়গা চায় না, যখন বাতাসটা এন্টার নিচ্ছে তখন আমার স্পেস চায়, সেই জন্য আমার যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামটাও এরকম শেপ হয়ে যাচ্ছে, বোঝো, ডায়াফ্রামটা কীরকম শেপ হয়ে যাচ্ছে, এরকম শেপ হয়ে যাচ্ছে, প্লাস বুকের যে রিবসটা সেটা বাইরের দিকে আসছে, বাইরের দিকে, ঠিক আছে, ইন্সপিরেশনের ক্ষেত্রে, প্রশ্বাস নেওয়ার সময়। আর যখন এক্সহেলেশন ঘটছে, আমি এটা কেন বলছি, কারণ পরীক্ষাতে আসা প্রশ্ন গ্রুপ ডিতে, যে রিবসটা তখন কীরকম হয়, যখনই এক্সহেলেশন ঘটছে, যখন দেখো এখানে কি হচ্ছে না, যখন বাতাসটা বেরোচ্ছে তখন এই যে রিবসগুলো থাকে না, এই রিবসগুলো ভেতর দিকে মুভ করে, ঠিক আছে, ভেতর দিকে যায়। তাই যখন এক্সহেলেশন হবে তখন বুকের পাঁজর বা রিবসটা ভেতর দিকে যাবে, আর যখন এক্সহেলেশন হবে, যেহেতু স্পেস দরকার, বুকের পাঁজরটা বাইরের দিকে যাবে। ক্লিয়ার? ব্যাস, আর কিছু বোঝার দরকার নেই এখানে। তো চলো, যেগুলো বললাম এবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এই যে রিবসটা থাকে না, মানে মেনলি কীরকম বলবো, ধরো এই দুটো ফুসফুস, তো আর এটা ধরো ডায়াফ্রাম থাকে, তো অ্যাকচুয়ালি মানে এর ভেতরে যে স্পেসটা থাকে, যে রিবসগুলো থাকে, এই যে ফুসফুসগুলো থাকে, এটাকে বলা, এটা স্পেস দরকার, তো নাহলে থাকবে কীভাবে, এই রিবসের ভেতরে তো থাকে না,
এটা স্পেস দরকার। এই স্পেসটাকে বলা হয় চেস্ট ক্যাভিটি, হ্যাঁ, বক্ষ গহ্বর বলা হয়। চেস্ট ক্যাভিটির মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকবার লিখে বুঝিয়ে দিই, কারণ আগের বারে এত স্টুডেন্ট ভুল করে এসেছিলো বলার পরও জানি না কেন, তাই আমি আরেকবার বলে দিচ্ছি। যখন আমরা ইনহেল করব, যখন আমরা কি করব না শ্বাস নেব, প্রশ্বাসের সময় বলছে, যখন আমরা ইনহেলেশন যখন ঢুকছে, তখন রিবস যেটা আছে, পাঁজর যেটা আছে, সেটা মনে রাখবে কি হবে, মুভ আপ হবে। কি হবে, মুভ আপ হবে, বাইরের দিকে যাবে, আউটওয়ার্ড, মুভ আপ আউটওয়ার্ড, বাইরের দিকে যাবে, বোঝা গেল। আর ডায়াফ্রামটা কি হবে, কন্ট্র্যাক্ট হবে, সংকুচিত হবে, সরি কন্ট্র্যাক্ট কেন বলছি, এটা ফ্ল্যাট হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, এরকম ফ্ল্যাট হয়ে যাবে। আর যখন নিঃশ্বাস নেওয়া হবে, এরপরও যদি ভুল করা কিছু করেনি, যখন নিঃশ্বাস মানে ছাড়া হবে আর কি, এক্সেল করা হবে, তখন মনে রাখবে এটা কি হবে না ইনওয়ার্ডের দিকে, মুভ আপ ইনওয়ার্ড, মুভ ডাউন হয়ে যাবে, মানে নিচের দিকে মানে এরকম হয়ে যাবে আর কি, মানে এই নিচের দিকে ডাউন হয়ে যাবে। এবং আউটওয়ার্ড, ভেতর দিকে, আউটওয়ার্ড মানে তো বাইরের দিকে, মুভ ডাউন ইনআউটে মুভ ডাউন হয়ে যাবে, মানে এই ভেতর দিকে চলে আসবে। আর এটা কীরকম হয়ে যাবে বলো, এটা রিল্যাক্স হয়ে যাবে, এটা ডোম শেপ টাইপের হয়ে যাবে। এই সি শেপ বলছিলাম না, অ্যাকচুয়ালি এটা ডোম শেপ, রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স হয়ে গেলে কীরকম হয়ে যাবে জিনিসটা, রিল্যাক্স হয়ে গেলে ওর নিজের যে শেপটা থাকে সেই শেপে ফিরে যাবে। এটা হচ্ছে নিজের শেপ, এটাকে বলে ডোম শেপ বলা হয়। এই যে এরকম অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে, ডোম শেপে ফিরে যাবে যখন নিঃশ্বাস নেওয়া হবে। এটা হচ্ছে অরিজিনাল শেপ, এটা হচ্ছে অরিজিনাল শেপ, ঠিক আছে। নিঃশ্বাস নেওয়ার সময় অরিজিনাল শেপে ফিরে যাবে, নিঃশ্বাস ছাড়ার সময়, ঠিক আছে। চলো দেখো, একটা ছবিও রেখেছি তোমাদের বোঝানোর জন্য, দারুণ ছবিটা আছে, ভালো ছবি আছে। দেখো ইন্সপিরেশন মানে কি, প্রশ্বাস নিচ্ছি, আর এক্সহেলেশন মানে নিঃশ্বাস ছাড়ছি। প্রশ্বাস নেওয়ার সময় দেখো সব বাইরের দিকে মুভ করছে, দেখো এটা হচ্ছে রিব কেজ, ঠিক আছে, এটা রিব কেজ, আমি আর কিছু করছি না, বাইরের দিকে মুভ করছে। আর যখন আমি এক্সেল করছি তখন দেখো সব মুভ ডাউন, মানে ভেতর দিকে, মানে ইনওয়ার্ডে সব আসছে। আর ডায়াফ্রামটার অবস্থান দেখতে পাচ্ছ কীরকম আছে, ডোম শেপ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল শেপ, মানে নিজের অবস্থানে ফিরছে। আর যখন বাতাস নিচ্ছি তখন দেখো এটা এরকম ছিল, এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, মানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট। চলো, আর লেখা আছে এয়ার ড্র ঢুকছে আর এটা আউট হচ্ছে এয়ার। চলো এখানে দেখো সব কিছু লিখে দেওয়া আছে, সব কিছু আছে এর মধ্যেই, মধ্যচ্ছদা, ডায়াফ্রাম, এগুলো আর বলবো না বারবার। আচ্ছা, এই যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম না, দেখো এখানে দুটো জিনিস লিখেছে, একটা বক্ষ গহ্বর, একটা উদর গহ্বরকে, মানে আমাদের যে পেট থাকে, মানে এটা তো চেস্ট ক্যাভিটি দেখালাম, ছবিটা আরেকবার দেখাই, দেখো এই ছবিটা দেখো, এটা তো আমাদের চেস্ট ক্যাভিটির মধ্যে আছে, ফুসফুসটা আমাদের এই উপরের পার্টটা চেস্ট ক্যাভিটি, আর নিচের দিকটা হচ্ছে অ্যাবডোমেন, মানে পেটের এই মাঝে একটা ভাগ থাকে, তোমরা নিজেরা লক্ষ্য করে দেখো নিজেদের শরীরে, ওপরে একটা বুকের সাইডটা থাকে না চেস্ট ক্যাভিটি, আর নিচেরটা থাকে পেটের সাইডটা, এর মাঝে যে মানে বলতে পারো একটা ভাগ করে রেখেছে, সেটা কিন্তু কে করে রেখেছে না ডায়াফ্রাম, ঠিক আছে। এটাই এখানে বলা আছে, আর কিছু না, এটাই এখানে বলা আছে যে মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম কী করেছে, বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথকীকরণের একটা পেশিবহুল পর্দা, বাকি সব যা বললাম, প্রশ্বাস ইনহেলেশন, যখন আমরা শ্বাস নিই সংকুচিত হয়, নিচের দিকে নেমে আসে, চ্যাপ্টা হয়, সব লেখা আছে ঠিক আছে, ঠিক আছে, একবার শুধু পড়ে নেবে, এখান থেকে কাজ হয়ে যাবে, A to Z লেখা আছে। চলো নেক্সট দেখো, এবার একটা তোমাদের ছক দেবো, ওই ছকের মধ্যেই পুরোটা চলে আসবে, আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, কে কোন জায়গা থেকে শ্বাস গ্রহণ করে। যেমন দেখো আমরা স্তন্যপায়ী প্রাণী, মানুষ বলো বা যে কোনো সরীসৃপ, মানে স্তন্যপায়ী বলো, সরীসৃপ বলো, পাখিরা বলো, এদের ক্ষেত্রে কি হয় না, শ্বাস নেওয়ার জন্য কি আছে না, ফুসফুস আছে, ঠিক আছে, ফুসফুস দিয়ে সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু যদি আমি বলি অ্যামিবার কথা, তারা তো এককোষী, প্যারামেসিয়ামের কথা বলি, তারা তো এককোষী। আমি যদি কেঁচোর কথা বলি, জোকের কথা বলি, ব্যাঙের কথা বলি, আরশোলার কথা বলি, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা শ্বাসযন্ত্র থাকে, ঠিক আছে, শ্বসন অঙ্গটা আলাদা আলাদা থাকে, রেসপিরেটরি অর্গানটা আলাদা আলাদা থাকে। তো কার ক্ষেত্রে কোনটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে, তো তারই একটা লিস্ট আমি তোমাদের দিচ্ছি, সেটা শুধু পড়ে নেবে, ব্যাস, ওর মধ্যে থেকে প্রশ্ন আসবে। দেখো, হ্যাঁ এই ছকটাই দেখে নেবে।
দেহের সাধারণ তল থেকে নেয় অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা কী করে বডি সারফেস থেকে নেয়, ঠিক আছে। রেসপিরেটরি অর্গান এদিকে উদাহরণ আছে। স্কিন থেকে কারা নেয়, কেঁচো, জগ, ব্যাং, এরা স্কিন থেকে নেয়। ট্রাকিয়া থেকে নেয় ফোরিং, আরশোলা, মশা। এই আরশোলাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মনে রাখবে ট্রাকিয়া। তোমাদের আমি যখন পড়িয়েছিলাম না মাছের ক্ষেত্রে, মনে আছে, যেটা একচক্রী সংবহন, দ্বিচক্রী সংবহন, দ্বিসংবহন তন্ত্র, মানে কি দুবার মাছের শরীরে কি হয়, হার্টের মধ্যে একবারই যায় শুধু ব্লাডটা, সেক্ষেত্রে তখন বলেছিলাম মনে আছে যে ওদের মানে ফুসফুস থাকে না, সেই জায়গায় কী থাকে বলো, গিলস থাকে, ফুলকা থাকে, তখন দেখিয়েছিলাম, ঠিক আছে। ঠিক ওই মানে মাথার সাইডটা করে থাকে, চোখের নিচে করে, ঠিক আছে। মাছের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ফুলকা থাকে এবং ফুসফুস থাকে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে সবগুলোই বলতে পারো, ট্রাকিয়াটা খুব আসে আরশোলার ক্ষেত্রে। আচ্ছা, যদি বলে তিমি মাছ, দেখো মাছের ক্ষেত্রে তো ফুলকাটা খুব ইম্পর্টেন্ট। এবার মাছ ভাববে তিমি দিয়ে ফুলকা করে দিয়ে চলে এসো না, তিমি মাছ কিন্তু স্তন্যপ্রায়ী, ঠিক আছে, স্তন্যপ্রায়ী, তো সেক্ষেত্রে কিন্তু ওদেরও ফুসফুসই হবে, কিন্তু এমনি নর্মাল মাছের ক্ষেত্রে কিন্তু গিলস বা ফুলকা। তো জাস্ট এই ছকটা মনে রাখবে, হয়ে যাবে। নেক্সট আমরা কি পড়বো না, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়। আচ্ছা একটা জিনিস বলো, চলো নেক্সট স্লাইডে বলি, এটাই আমাদের আজকে লাস্ট টপিক, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। দেখো উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া কি হবে। আচ্ছা একটা কথা বলো, আমাদের ক্ষেত্রে আমাদের টার্গেট কি না, আমাদের কোষের মধ্যে যে গ্লুকোজ আছে সেইটা কি করতে হবে না, ভাঙতে হবে অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো, এনার্জি পাবো। আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া কি হবে, কারণ উদ্ভিদ তো নিজেই অক্সিজেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন নিজে উৎপন্ন করে, নিজে অক্সিজেন উৎপন্ন করে, সবাই তো আমরা উদ্ভিদের কাছ থেকে ধরো অক্সিজেন পাচ্ছি। তো এদের ক্ষেত্রে কি হবে, আরে সেম জিনিস হবে, মনে রাখবে। প্ল্যান্টের ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে রেসপিরেশন কিছু আলাদা আলাদা নয়, রেসপিরেশন সেম জিনিস, অক্সিজেন যাবে, গ্লুকোজের ভাঙন হবে, এনার্জি উৎপন্ন হবে। তো এটা কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রেও মনে রাখবে, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ করতে হয়। স্যার অক্সিজেন তো ওরাই বানায়, আরে অক্সিজেন বানাক, কিন্তু উদ্ভিদকেও অক্সিজেন গ্রহণ করতে হয়। অক্সিজেন যেটা বানাচ্ছে সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু উদ্ভিদকেও অক্সিজেন গ্রহণ করতে হয় তাদের রেসপিরেটরি সিস্টেম চালানোর জন্য। স্যার এই রেসপিরেটরি সিস্টেম যে অক্সিজেন গ্রহণ করে সেটা কিসের মাধ্যমে করে, মনে রাখবে উদ্ভিদের কি হয় না, পাতা আছে না, পাতার মধ্যে ছোট 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 ছেদ থাকে, রন্ধ্র থাকে, যেটাকে বলা হয় স্টোমাটা বা প্রত্তরন্ধ্র, তার মাধ্যমে কিন্তু উদ্ভিদ গ্যাসের বিনিময়ে আদান প্রদান করে। এছাড়া যখন আমরা কাস্টল উদ্ভিদের দিকে দেখব, তার কাণ্ডের গায়ে না ছোটো 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 ফাটল থাকে, সেটাকে বলা হয় লেন্টিসেল, এবং আরেকটা মাধ্যমে করে সেটা হচ্ছে মূল, ঠিক আছে। তো যেগুলো বললাম সেগুলো আবার দেখে নাও, এটাই লাস্ট টপিক, খুব একটা প্রশ্ন আসে না, তাও তোমাদের জেনে রাখা দরকার। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া, রেসপিরেশন প্ল্যান প্রাণীদের তুলনায় কিছুটা ভিন্ন হলেও মূল উদ্দেশ্য একই, খাদ্য গ্লুকোজ ভেঙে এটিপি উৎপন্ন করা। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসনতন্ত্র যেমন ফুসফুস টুসফুস এসব নেই, পরিবর্তে তারা শরীরের বিভিন্ন অংশের মাধ্যমে গ্যাস বিনিময় করে, মেনলি পাতার মাধ্যমে। উদ্ভিদের প্রধানত তিনটি উপায়ে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। প্রথম হচ্ছে প্রত্তরন্ধ্র, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, পাতার পৃষ্ঠে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র যার মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটে, এটি উদ্ভিদের শ্বসনের প্রধান পথ। এছাড়া লেন্টিসেল আছে, মূল আছে, ঠিক আছে। লেন্টিসেল যেমন কাস্টল উদ্ভিদের কাণ্ডের গায়ে ছোটো ছোটো ছিদ্র ফাটল দেখা যায়, যা দিয়ে বায়ু যাতায়াত করতে পারে। আর মূল হচ্ছে মাটির কণার ফাঁকে ফাঁকে বাতাস থেকে মূলের রোম ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন শোষণ করে। ইম্পর্টেন্ট, আবারও বলছি, এখানে প্রত্তরন্ধ্রটা মাথায় রাখবে, ওখান থেকে সাধারণত কোশ্চেন আসে। এটাই উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া, এই তিন রকমভাবেই এরা মেনলি করতে পারে। ক্লিয়ার? চলো আমরা যা পড়লাম সেগুলোর উপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টার্ট করছি। আশা করি তোমরা যদি ঠিকঠাক পড়ে থাকো নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে প্রথমে, তারপর আমি তো বলেই দেবো তোমাদের আনসার, তোমরা সমস্ত আনসার দিতে পারবে। আর যেগুলো যদি দু একটা না পারো আমি এখানে ডিটেলসে বলে দেবো, কোনো টেনশন নেই তোমাদের, ঠিক আছে। চলো ফটাফট অ্যান্সার দাও, বেশি টাইম নেবে না। বলছে নিচের কোনটি মানুষের শ্বাসযন্ত্রের রঞ্জক। এটা তো পুরানাওয়ালা কোশ্চেন হয়ে গেল, তাই না, হিমোগ্লোবিন, এটা তো ব্লাডের কোশ্চেন হয়ে গেল। চলো নেক্সট দেখো, বলছে সর্বাধিক প্রশ্বাসের মানে আমি যখন বাতাসটা গ্রহণ করছি, পরে যে পরিমাণ বাতাস ছাড়া হয় তাকে কি বলা হয়, মনে রাখবে এটা হচ্ছে ফুসফুসীয় আয়তন বলা হয়, ঠিক আছে। মানে তুমি যতটা প্রশ্বাস গ্রহণ করছো, ঠিক আছে, এবং তারপরে যে পরিমাণ বাতাসটা তুমি ত্যাগ করছো, এই যে পরিমাণ বাতাস তুমি গ্রহণ করলে সেই পরিমাণ বাতাসটা তুমি ছাড়বে, এই আয়তনটাকে বলা হয় ফুসফুসীয় আয়তন, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এই প্রশ্নগুলো সাধারণত আসে না, আই থিঙ্ক এটা এনটিপিসির প্রশ্ন চলে এসেছে কোনো কারণে। আমাদের ফুসফুসে কোষের পরিমাণ কত, মোটামুটি মনে রাখবে 300 মিলিয়নের মতন কোষ আছে। এগুলো অত ইম্পর্টেন্ট নয় প্রশ্নগুলো। দেখো গ্রুপ ডিতে আসা প্রশ্ন, শ্লেষ্মা ঝিল্লির যে প্রদাহ তাকে কি বলে, বলো। এটা শ্লেষ্মা ঝিল্লি হয়ে গেছে, ব্রঙ্কিওল 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 ব্রঙ্কিওল
ঠিক আছে। আচ্ছা, ক্লোম শাখা উপক্লোম শাখা বলে। এবার বাংলা, আচ্ছা বাংলাটা তোমাদের একবার দেখানো হলো না, একবার বাংলাটা তোমাদের যে চিত্রটা এনসিআরটিতে আছে না, একবার দেখিয়ে দিও, দেখালাম একবার, লাস্টে একবার দেখানো উচিত ছিল, একবার দেখে নাও ওটা, ঠিক আছে। এই যে 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 সেই চিত্র এই যে, এই দেখো নাসাপথ, মুখগহ্বর, গলবিল, ষড়যন্ত্র, ল্যারিং, শ্বাসনালী সব পড়লাম না। দেখো ক্লোম শাখা, উপক্লোম শাখা, যেটা ব্রঙ্কিওল যেগুলো পড়লাম না, সেগুলোর বাংলা নাম এগুলো, ঠিক আছে। এগুলো ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। বায়ুথলি, যেগুলোকে অ্যালভিওলি বললাম, সেটা হচ্ছে বায়ুথলি। যেটা ডায়াফ্রাম বললাম, সেটা হচ্ছে মধ্যচ্ছদা। এই দুদিকে দুটো ফুসফুস থাকে আমাদের, লাংসটা, আর এই যে রিবস বা পাঁজর, যেটা আমরা পড়লাম, ঠিক আছে। বাংলাটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। চলো কোশ্চেনে ফিরে যাই এবার। আচ্ছা, এই কোশ্চেনটা ছিলাম, মানে এটা অ্যাকচুয়ালি কী হবে বললাম বলো, ব্রঙ্কিওলে যে প্রদাহ সেটা কী বলে, ব্রঙ্কাইটিস বলে, ব্রঙ্কাইটিস। চলো নেক্সট দেখো, মানুষের নিঃশ্বাসে কি নির্গত হয় বলো, কি নির্গত হয় মানুষের নিঃশ্বাসে, কি নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। নিঃশ্বাসের কথা বলেছে, ঠিক আছে। কোষের কোন অংশে পাইরুভেট অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড শক্তিতে রূপান্তরিত হয় বলো, আগের ক্লাসে পার্ট 1-এ পড়েছিলাম। কোথায় হয় আমাদের শক্তি ঘর, আমাদের শক্তির ঘর কোথায় বলা হয়, কোষের কোন অংশে পাইরুভেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড শক্তিতে পরিণত হয়? মনে রাখবে মাইটোকন্ড্রিয়াতে, সরি নিউক্লিয়াসে নয়, মাইটোকন্ড্রিয়াতে। এই কোশ্চেনটাতে একটু প্রবলেম আছে বলে মনে হচ্ছে আমার, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও, এটা আমি দিচ্ছি না, এটাকে ক্রস করে দাও, এই কোশ্চেনটাতে সমস্যা আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে শ্বাস প্রক্রিয়া ড্যাশের সাথে জড়িত। কিসের সাথে শ্বাস প্রক্রিয়া জড়িত? আমাদের দুটো জিনিস হয়, একটা হয় ইন্সপিরেশন, বহিঃশ্বসন, যেটাকে নিঃশ্বাস বলি, আর একটা এক্সপিরেশন, ইনহেলেশনও বলা, ইনহেলেশনও বলা। এবারে কোশ্চেনগুলো একটুখানি মানে ভাষার মধ্যে কিছু প্রবলেম রয়েছে, জানি না, হয়তো টাইপিংয়ে কিছু ভুল থাকতে পারে। একটা হচ্ছে ইন্সপিরেশন, আর একটা হচ্ছে যেটা শ্বাস গ্রহণ করছে, একটা হচ্ছে এক্সহেলেশন, যেটা এক্সপিরেশনও বলা অনেক সময়তে, অন্তঃশ্বসন। একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন, ইন্সপিরেশন, এক্সপিরেশন, ঠিক আছে। এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ট্রাকিয়া মানবদেহের ড্যাশ সিস্টেমের একটি অংশ। কোন সিস্টেমের অংশ? এই মাধ্যমে তোমাদের ট্রাকিয়া কিসে পড়ালাম, রেসপিরেটরি সিস্টেমের পড়েছিলাম না, শ্বাসযন্ত্রের একটা অংশ। নেক্সট কোশ্চেন, সর্বাধিক পরিমাণ বায়ু যা সর্বাধিক শ্বাসযন্ত্রের প্রভাবে ত্যাগ করা যায়, মাত্র বললাম যে যত পরিমাণ বায়ু, যতটা মানে যতটা সম্ভব তত পরিমাণ বায়ু যদি তুমি প্রশ্বাসের মাধ্যমে না, তত পরিমাণ বায়ু যদি নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করতে পারো, যে আয়তনটা, সেটাই হচ্ছে ফুসফুসীয় ভলিউম বা ফুসফুসীয় আয়তন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলছে অ্যালভিওলির কাজ কী, অ্যালভিওলির কাজ কী বলো। অ্যালভিওলির কাজ তো এগুলো কোনোটাই নয়, এটা হবে কাজ এমন একটি স্তর প্রদান করা যেখানে গ্যাসের আদান প্রদান হয়, গ্যাসের আদান প্রদান করাই হচ্ছে মেনলি অ্যালভিওলির কাজ। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় বলো? 15 থেকে 18 বার। দেখো কোশ্চেন এসছে, এটাই তোমাদের পড়িয়েছিলাম, এই ডেটাটাই এসছে, 15 থেকে 18 বার। আর যেটা বলেছিলাম মানে ব্যায়াম যদি করে, কোনো এক্সারসাইজ করে বা কোনো কঠোর পরিশ্রম করে, সেটা 25 বার পর্যন্ত হতে পারে। বলছে ফুসফুসে অ্যালভিওলি থাকার কারণ কি, কী কারণ? যদি বলে যান্ত্রিক সহায়তা প্রদান করে, না। পাম্পিং অ্যাকশন, না। পাম্পিং অ্যাকশনে কে নেয়? হার্ট নেয়। অ্যালভিওলি কোনো কাজ নেই। ফুসফুসের আয়তন একদম তাই না, ফুসফুসের আয়তন বৃদ্ধি করে না, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে, সারফেস এরিয়াটা বাড়ায়, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে। এটা ভুল করে ফুসফুসের আয়তন বৃদ্ধি করে দিও না কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় আমরা যখন শ্বাস ছাড়ি তখন কি ঘটে? দেখো, যদি কিনা কনসেপ্ট না জানো, এই কোশ্চেনটা সবাই ভুল করে দেবে। শ্বাস প্রশ্বাস যখন আমরা শ্বাস যখন ছাড়ি, ছাড়ার সময় কি হয়, আমি কি বলেছিলাম, ডায়াফ্রামটা কি হয়, নর্মাল শেপে ফিরে যায়। কারণ কি, প্রেশার না দিলে তো শ্বাসটা বেরোবে না। শ্বাস ছাড়ার সময় কি হবে তাহলে বলো? ফুসফুসে অবশিষ্ট পরিমাণ বাতাস, এক মিনিট, কোশ্চেনটা কি আছে, ডায়াফ্রাম চ্যাপ্টা হয়, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আমি এটা ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের, বুঝবে। যখন আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি না, যখন শ্বাস ছাড়ার সময় অ্যাকচুয়ালি কী হয়, এখানে ডায়াফ্রাম চ্যাপ্টা হওয়ার কথা বলতে ফ্ল্যাটের কথা বলেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যখন আমরা শ্বাসটা যখন ছাড়ি না, তখন এটা ধনুকের মতন বেঁকে যায়, মানে এরকম শেপ হয়ে যায়, ডোম শেপ হয়, কখনো ফ্ল্যাট হয় না। তো প্রথম অপশানটা তো 100% ভুল, ঠিক আছে। সেকেন্ড অপশানে বলছে ফুসফুসে অবশিষ্ট পরিমাণ বাতাস থাকে। মনে রাখবে, যখন আমরা শ্বাস প্রশ্বাস মানে যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, যখন আমরা বাতাস ছাড়ি, তুমি যত জোরে বাতাস ছাড়ো না কারো, মানে নিঃশ্বাসটা ত্যাগ করো, যত জোরেই ছাড়ো, কিছু পরিমাণ বাতাস সবসময় ফুসফুসের ভেতরে থাকবেই থাকবে। এর কারণ হচ্ছে এই যে অ্যালভিওলিগুলো থাকে না, এই অ্যালভিওলিগুলো যদি বাতাস সামান্য পরিমাণ না থাকে না, অ্যালভিওলিগুলো চুপসে যাবে। আর যদি কোনো কারণে চুপসে যায় না, কোনোভাবে আর কিন্তু এই গ্যাস এক্সচেঞ্জ করতেই পারবে না।
তাই কিছু পরিমাণ বাতাস সবসময় এই ফুসফুসের ভেতরে থাকে। এই অবশিষ্ট বাতাসকে বলা হয় রেসিডুয়াল ভলিউম বা রেসিডুয়াল আয়তন। রেসিডুয়াল ভলিউম বলা হয়, ঠিক আছে, রেসিডুয়াল আয়তন, রেসিডুয়াল ভলিউম মনে থাকবে। তাহলে রেসিডুয়াল ভলিউম কি? আমরা যত জোরেই বাতাস ত্যাগ করার চেষ্টা করি না কেন, আমাদের নিঃশ্বাস ছাড়ার পরেও আমাদের কিছু পরিমাণ বাতাস আমাদের ফুসফুসের ভেতরে থাকে, যাতে আমাদের অ্যালভেওলগুলো চুপসে না যায়। এই পরিমাণ বাতাসটাকেই বলা হয় রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে। তো মনে রাখবে যে বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। ফুসফুস সংকুচিত হয় ঠিকই, অবশ্যই ফুসফুস সংকুচিত না হলে আমরা নিঃশ্বাস ছাড়তে পারবো না, কিন্তু শ্বাস ছাড়ার সময় ফুসফুসের আয়তন কমে, সংকুচিত হয়। কিন্তু এখানে সংকুচিত হওয়া বলতে পেশির সংকোচনকে বোঝায়, ফুসফুসের সংকোচন নয় কিন্তু, ঠিক আছে। আর এক্ষেত্রে সেটা কোনোভাবেই ঘটবে না। তো মনে রাখবে রাইট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর রেসিডুয়াল ভলিউমের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোষ পর্দা জুড়ে গ্যাসের যে আদান প্রদান হয় সেই প্রক্রিয়াটির নাম কি? গ্যাসের আদান প্রদান কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলছে নিচের কোন প্রাণীটির মধ্যে ট্রাকিয়া পাওয়া যায়? ট্রাকিয়া কার মধ্যে পাওয়া যায় বলো? মানুষের মধ্যে পাওয়া যায় তো ফুসফুস, মাছের মধ্যে গিলস বা ফুলকা, কেঁচোর তো আলাদা ব্যাপার। তাহলে কার মধ্যে? আমি বলেছিলাম না ট্রাকিয়াটা খুব ইম্পর্টেন্ট, দেখো আরশোলার মধ্যে ট্রাকিয়া পাওয়া যায়, আরশোলা। আর কেঁচো কিসের মাধ্যমে করে? কেঁচো স্কিন, কেঁচো জোক এরা সব স্কিনের মাধ্যমে করে। আরশোলা ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন অঙ্গের মাধ্যমে মানুষের শরীরে বায়ু প্রবেশ করে? কিসের মাধ্যমে? উইন্ড পাইপ তো না, উইন্ড পাইপ তো পরে আসছে, অ্যালভিওলি আরও পরে আসছে, ব্রঙ্কি ফঙ্কি পরে। প্রথমে নাসারন্ধ্রের মাধ্যমে আমাদের কি হয় না, শরীরে বায়ু প্রবেশ করে। নেক্সট কোশ্চেন, বলছে শ্বাসযন্ত্রের কোন অংশ বায়ুপথকে ভেঙে পড়া থেকে বাধা দেয়? ভেঙে পড়া থেকে মানে এটা বাংলা বলতে চেয়েছে যে চুপসে যাতে না যায় আর কি। শ্বাসযন্ত্রের কোন অংশ? ট্রাকিয়া, আমাদের ট্রাকিয়া যেটা ছিল, ট্রাকিয়াটার মধ্যে কি ছিল বলো? তরুণাস্থির বলয় ছিল না, যাতে এটা চুপসে না যায়। তো কী হবে? তরুণাস্থির রিংস অফ কার্টিলেজ থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নিশ্চিত করে যে শ্বাস প্রশ্বাসের সময় বায়ুথলিটি ভঙ্গুর হয়ে পড়বে না, মানে চুপসে যাবে না কোনোভাবেও? সেটাই মাত্র বললাম, তরুণাস্থির রিং অফ কার্টিলেজ। বলছে শ্বাস নেওয়ার সময় বিষয় নিচে কোন বিবৃতিটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে, বলো কোনটা সঠিক নয়? পাঁজরের ভিতরের দিকে সরে যাওয়া। যখন আমরা শ্বাস নিচ্ছি, মাথায় রাখবে কিন্তু, যখন শ্বাস গ্রহণ করছি, শ্বাস গ্রহণের সময় কি হয়, আমাদের আয়তনটা বেশি দরকার। সেক্ষেত্রে ডায়াফ্রাম কি হয়ে যায় বলো? ডায়াফ্রাম কিন্তু এরকম শেপ হয়ে যায়, এরকম শেপ হয়ে যায়, ঠিক আছে। মানে কীরকম শেপ হয়ে যায় বলো? মানে নর্মাল শেপ তো এরকম, কিন্তু তখন ডায়াফ্রামটা কী হয়, এরকম শেপ হয়ে যায়, ঠিক আছে। তো আর পাঁজরগুলো কী হয়, যখন আমরা শ্বাস নেওয়ার সময় বলেছে না, তখন এটা বাইরের দিকে মুভ করে, বাইরের দিকে মুভ করে। এখানে বলছে পাঁজর ভিতরের দিকে সরে যায়, এবং ডায়াফ্রাম না, ডায়াফ্রাম তো উত্থিত হয় না, পাঁজর ভেতরের দিকে সরবে কেন? ওটা তো বাইরের দিকে যায়। তার মানে এটাই হচ্ছে ভুল অ্যান্সার, এটাই ভুল অ্যান্সার। পাঁজর উপরের দিকে উঠে যায় এবং ঠিকই, বুকের গহ্বর বড় হয়, একদম ঠিক। বাতাস ফুসফুস দ্বারা শোষিত হয়, একদম ঠিক। তাহলে ভুল কোনটা? এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। কারণ পাঁজর কখনো ভেতরের দিকে যাবে না, যখন শ্বাস নেবো পাঁজর বাইরের দিকে যাবে, দেখেছো? এরকমভাবে তোমাদের কোশ্চেন আসে, তার জন্য কনসেপ্ট প্রয়োজন হয়। প্রতিটি শ্বাসচক্রের সময় যখন বাতাস প্রবেশ করে এবং নির্গত হয়, ফুসফুসে সবসময় কিছু পরিমাণ বাতাস থাকে। এই মাত্র বললাম না, যাতে অক্সিজেন শোষিত হওয়া এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকে। এই পরিমাণ বাতাসকে কী বলা হয়? কিছুক্ষণ আগে বললাম, বলো? অবশিষ্ট আয়তন, যেটাকে বলে রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম। নেক্সট কোশ্চেন, আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, বলা হয়নি, যে একটা জিনিস বলো, যে মাছ বা জলজ যে প্রাণী আছে তাদের ব্রিদিং রেট বেশি হবে না মানুষের বেশি হবে? বলতে পারবে? দেখো, আমাদের জলের মধ্যে না, জলের মধ্যে কি হয় না, যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন কি হয় না, দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন। আর আমরা যখন এয়ারে অক্সিজেন নিচ্ছি, এই এয়ারে অক্সিজেন কি হয় না, আমরা পুরো ডাইরেক্ট অক্সিজেনটা নিতে পারছি, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, ধরো তুমি ধরো সাপোজ বলছি, তোমার বাড়ি থেকে, এটা তোমার বাড়ি ধরো হোম, এখান থেকে তুমি তোমার কলেজে যাচ্ছ, ঠিক আছে, বা তুমি, হ্যাঁ এটা ধরো কলেজ, ধরো এর মধ্যে কোনো ট্রাফিক নেই, এর মধ্যে একদম কোনো ট্রাফিক নেই, বিনা ট্রাফিকে তুমি কী করবে, পুরো গ্রিন সিগন্যাল আছে, পুরো চলে গেলে কতক্ষণ সময় লাগলো, ধরো 5 মিনিট। কিন্তু এটাই ধরো তোমার বাড়ি থেকে তুমি যাচ্ছ আরেকদিন, কোথায় যাচ্ছ না, কলেজ যাচ্ছ, সেম রাস্তায় যাচ্ছ, ধরো এর মধ্যে না প্রচুর ট্রাফিক আছে, প্রচুর ট্রাফিক,
তুমি কি 5 মিনিটে পৌঁছাতে পারবে? পারবে না। তোমার এটা ধরো যেতে ধরো 15 মিনিট লেগে গেল। কেন? কারণ মাঝখানে অনেক বাধা বিপত্তি আছে, অনেক ট্রাফিকের ব্যাপার আছে। ঠিক সেই রকমই আমাদের এই দ্রবীভূত যখন অক্সিজেন থাকে না জলের মধ্যে, তখন এই জলজ প্রাণীদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তারা একবার যখন শ্বাস নেয়, আমি ব্রিদিং রেট তো তোমরা বললাম যে একবার শ্বাস নেওয়া একবার ছাড়া, তো একবার যখন শ্বাস নিচ্ছে সেই পরিমাণ অক্সিজেনটা তারা নিতে পারে না। সেই জন্য কি হয়, তারা সংখ্যায় অনেকবার নেয়। আমরা যখন 15 থেকে 18 বার নিই, ওরা সংখ্যায় অনেকবার নেয় সে অক্সিজেনের চাহিদাটা পূরণ করার জন্য। আর আমরা যেহেতু এয়ারে থাকি, কোনো রকম ট্রাফিক নেই, তো আমরা কি হয়, আমরা 15 থেকে 18 বারের মধ্যে আমাদের কাজ মিটে যায় শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, আমরা পুরো অক্সিজেনটা নিতে পারি আমাদের শরীরের চাহিদা অনুযায়ী। কিন্তু জলজ প্রাণীরা পারে না, কারণ এটা দ্রবীভূত অক্সিজেন থাকে, তাই তাদের অনেকবার শ্বাস নিতে হয়। তো মনে রাখবে যে জলজ প্রাণী যারা থাকে, মাছের ক্ষেত্রে কি হয় না, ব্রিদিং রেট অনেক বেশি হয় এই আমাদের যারা স্থলে থাকে তাদের ছাড়া, মানে যারা মানুষ বলো, গরু বলো, ছাগল বলো, এদের মানে স্তন্যপ্রাণী প্রাণীদের ক্ষেত্রে বলছি, এদের কিন্তু ব্রিদিং রেট কম হয়, জলজ প্রাণীদের বেশি হয়। ওকে, এবার দেখো সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চ, আচ্ছা এটা আলাদা কোশ্চেন, জাস্ট এটা মনে পড়লো আমি বলে দিলাম। সমুদ্রপৃষ্ঠের তুলনায়, আর এটা যেটা বললাম না, এটা থেকে প্রশ্ন এসেছে রেলওয়েতে, সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চ উচ্চতায় শ্বাস নেওয়া কঠিন হয়, কারণ কি? অবশ্যই সমুদ্রপৃষ্ঠের তুলনায় যত উচ্চতাতে যাব তত কী হবে, বায়ুর ঘনত্ব কমে যাবে। বায়ুর ঘনত্ব কমে গেলে আমার শ্বাস নিতে প্রবলেম হবে, সেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকবে। তো উচ্চ উচ্চতায় বায়ুমণ্ডলের ঘনত্ব খুব কম হয়, সেই জন্য। নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমাদের পড়েছিলাম কিনা বলো। শ্বাসনালীতে সিলিয়ার ভূমিকা কি? কি ভূমিকা? না, সিলিয়া ফুসফুস এবং শ্বাসনালী থেকে শ্লেষ্মা নাকের দিকে বের করে নিয়ে আসে, যাতে আমাদের ফুসফুসে সেটা পৌঁছাতে না পারে। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো যে প্রশ্নটা আমি তোমাদের বলছিলাম, নিচে কোন প্রাণীটি দ্রুততম শ্বাস প্রশ্বাসের হার? বলো। এই সব কটাই হচ্ছে কি স্থলজ প্রাণী, একমাত্র মাছ হচ্ছে জলজ প্রাণী। তাহলে জলজ প্রাণীদের এই মাত্র বলে দিলাম। দেখো সেম কোশ্চেন দেখো রেলওয়েতে এসে কিনা, শ্বাস প্রশ্বাসের হার বেশি জলজ প্রাণীর ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, চলো একটা ছবি দিয়েছে, এই ছবিটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে অ্যান্সার দাও। বলা তো উচিত অবশ্যই। কি আছে এটা, এটা আমি বলে দিচ্ছি, এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে। ছবি না বুঝতে পারলো, যদি এ বি সি পরপর থাকে, তাহলে প্রথমে আমরা কাকে রাখবো বলো? প্রথমে কে থাকবে? ঠিক আছে, আমি অপশানগুলো একবার দেখাই, অপশানগুলো দেখো। প্রথমে কে থাকবে? প্রথমে কি ট্রাকিয়া থাকে? না, তাই এটা তো অ্যান্সার হবেই না। পরপর পরপর স্টেপ বাই স্টেপ থাকে না। প্রথমে কে থাকবে? প্রথমে কে থাকে বলো? প্রথমে আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে কি করলো না, বাতাসটা প্রবেশ করলো। বাতাসটা প্রবেশ করার পর কি যায়, কোথায় যায় বলো? ফ্যারিংসে যায়। কোথায় যায়? ফ্যারিংসে যায়। ফ্যারিংস থেকে কোথায় যায়? ফ্যারিংস থেকে আমাদের ল্যারিংসে যায়। ল্যারিংস থেকে কোথায় যায়? ট্রাকিয়াতে যায়। ট্রাকিয়া থেকে কোথায় যায়? লাংসে যায়। তাহলে প্রথমে কে আসবে? ল্যারিংস তো প্রথমে হবে না, এটাও কাটা। তাহলে প্রথমে কে আছে বলো? ফ্যারিংস আছে। তারপরে কে আছে বলো? ল্যারিংস আছে, এই যে ল্যারিংস। তারপরে কে আছে? ট্রাকিয়া আছে, এই যে ট্রাকিয়া। তার মানে সি ইজ দ্য রাইট আনসার। তার মানে এটা কি আনসার হলো? সি ইজ দ্য রাইট আনসার। প্রথমে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া। ঠিক আছে, চলো চলো তোমাদের চ্যাপ্টার এখানে হয়ে গেল কমপ্লিট। টোটাল এই রেসপিরেটরি সিস্টেম চ্যাপ্টার কমপ্লিট। যারা আমাদের পেড ক্লাসে রয়েছে তারা এটার যে মক টেস্ট আছে, মক টেস্ট তোমরা পেয়ে যাবে। মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চলছে, যেমন মক টেস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা ওখানে একদম ডিটেলসে অ্যানালাইজ, মানে কোশ্চেন করবে, অ্যাটেম্প করবে, পুরো সলিউশন করবে, তারপর তোমরা পুরো অ্যানালাইসিসও ওখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সে জয়েন হওনি, তারা কোর্সে জয়েন হতে পারো। এখানে কমপ্লিট তোমাদের সায়েন্সের ডিটেলসে এনসিইআরটি যা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, টোটালটা তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়া হবে, পুরো থিওরি ক্লাস। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরআরবি গ্রুপ ডি যে 101টা শিফট হয়েছিল 2025-26-এ, তার ডিটেল সলিউশন এখানে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল অ্যানালাইসিস এবং প্রিন্টেবল পিডিএফ, এভরিথিং এই ব্যাচের মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি, এই ব্যাচটার প্রাইস আছে অনলি 399। ঠিক আছে, আর তোমরা যদি কমপ্লিট ব্যাচে আসতে চাও, কমপ্লিট ব্যাচও কিন্তু অ্যাভেলেবেল আছে। সায়েন্স, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স প্লাস 300 টাকা মাত্র এক্সট্রা আছে। 699 টাকাতে তোমরা কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, 101টা শিফটের সলিউশন ওই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা সায়েন্সের কোর্সটা বললাম, বা কমপ্লিট ব্যাচের মধ্যে, বা টেস্ট সিরিজ, এভরিথিং। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি যে আমাদের 3টে সায়েন্সের বই আছে। একটা গ্রুপ ডি 2025-26-এর 101টা শিফটের ওপরে এই একটা বইয়ের দাম আছে 472 টাকা। যদি পিডিএফ চাও নিতে পারো, 199 টাকা প্রাইস আছে। আর এটা 2024-25-এ যত এক্সাম হয়েছে তার উপরে সায়েন্সের বই, এই বইটার দাম আছে 532 টাকা, সব আপ টু হোম ডেলিভারি, এরপর কোনো এক্সট্রা চার্জ নেই। আর এটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ বই, 6000 প্লাস এমসিকিউ আছে, হিউজ পরিমাণ কোশ্চেন।
এই বইটার প্রাইস আছে 734 টাকা আপ টু হোম ডেলিভারি। আর যদি তোমরা 3টে পিডিএফ একসঙ্গে নিয়ে নাও তাহলে মাত্র 500 টাকার মধ্যে 3টে পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আমাদের ম্যাথামেটিক্সের 2টো বই আছে, যদি চাও নিতে পারো। সব নেওয়ার জন্য সিম্পল তোমাদের কী করতে হবে না, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে তোমরা শুধুমাত্র লিখবে যে স্যার আমি আরআরবি গ্রুপ ডি সায়েন্স ব্যাচ নিতে চাই, বা কমপ্লিট ব্যাচ নিতে চাই অল সাবজেক্টের, বা কোনো বই নিতে চাই, বা কোনো পিডিএফ নিতে চাই, সেটা লিখবে শুধু। তোমাদেরকে একটা কিউআর কোড পাঠানো হবে, এই কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। তারপর এখান থেকে তোমার যে কোর্সে চাও কোর্সে অ্যাড করে দেওয়া হবে। যদি কোনো বই চাও তার জন্য অ্যাড্রেসের ফর্মেট পাঠানো হবে, বা পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। এভরিথিং এখান থেকে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা আমাদের এক্সাম গ্রাফিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। ইনস্টল করার পর তোমরা বুক সেকশনে তোমাদের দেখিয়ে দিই না, ওটা নেই, বুক সেকশন থেকে তোমরা বই অর্ডার করতে পারো, বা পেড কোর্স থেকে তোমরা পেড কোর্স ডাইরেক্ট ওখান থেকে নিতে পারো। আর সব থেকে বেস্ট হবে যদি এখান থেকে যদি কোনো কোয়ারি থাকে তোমরা ফোনও করবে, কিন্তু মেসেজ করলে রানিং রিপ্লাই পাবে। তো এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করবে। আর ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।